আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি 2024 ব্যাচের যে ফাইনাল রিভিশন ক্লাস হচ্ছে আইসিটির তৃতীয় নাম্বার ক্লাসে। আইসিটি এর আগে কিন্তু আমরা দুইটা ক্লাস নিয়ে ফেলেছি, আশা করছি তুমি সেই ক্লাসগুলো দেখে নিয়েছো। আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং তৃতীয় অধ্যায়ের আমরা প্রথম যে অংশটা আছে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতি অংশে আমরা সব কিছু আলোচনা করেছি। আটকে গেছে কেন? আচ্ছা, তো যে সংখ্যা পদ্ধতি অংশটা ছিল তৃতীয় অধ্যায়ের যে আমাদের প্রথম পার্ট সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতি অংশে আমরা বেসিক দেখেছি, এমসিকিউ দেখেছি এবং সিকিউ কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমরা ওই তৃতীয় অধ্যায়ের যে সেকেন্ড পার্ট, সেই পার্ট নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। সো এই পার্টটা আমাদের দুইটা পর্বে, অর্থাৎ আমাদের এই সেকেন্ড পার্টটা ডিজিটাল ডিভাইস অংশটা দুইটা পর্ব অনুষ্ঠিত হবে। একটা পর্ব হবে আজকে, যেটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার, বেসিক বলতে আমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার এবং এমসিকিউ আলোচনা হবে। এবং পরবর্তী ক্লাসে আমরা সিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ তৃতীয় অধ্যায়ের সিকিউগুলো একটু বড় হয়। নর্মালি এটা দিয়ে এটা প্রমাণ করো, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডারে ফুল অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করো হাফ অ্যাডার দিয়ে, সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য একটা ক্লাসের মধ্যে সম্ভব হচ্ছে না। বিধায় আমরা এই ডিজিটাল ডিভাইসের জন্য দুইটা ক্লাস নিব। তোমাদের যেমনি ভালো হয় আমরা সেভাবেই কিন্তু চেষ্টা করছি। সো আশা করছি যে তোমরা সবাই যুক্ত হয়ে গিয়েছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখো। তোমরা আগের দুইটা ভিডিও শেয়ার করছো, এখন এই ভিডিওটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও, যেন পরবর্তীতে তোমার এই ডিজিটাল ডিভাইসের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এই 1 ঘন্টার একটা ভিডিও দেখবা, সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা শেয়ার করে রাখো, আর পরিচিত যত এইচএসসি শিক্ষার্থী আছে সবাইকে মেনশন করে দাও যে ক্লাস কর, বসে বসে কী করস, আইসা আইসিটি ক্লাস কর, ঠিক আছে? তো আজকের ক্লাসের পরে, বিগত যে দুইটা ক্লাসের পরে তোমরা বুঝতে পেরেছো ক্লাসগুলো এতটা গুরুত্বপূর্ণ ছিল। আজকের ক্লাস তার কোনো অংশই কম নেই, কারণ আজকের ক্লাস যদি না করো আবার পরবর্তী পর্ব যখন আমাদের ডিজিটাল ডিভাইস, সেই ডিজিটাল ডিভাইস অংশের সৃজনশীল করতে গিয়ে তুমি কিন্তু আটকে যাবা। কারণ আমি ওই সৃজনশীলে অনেক কিছু ফাস্ট পড়ায় যাব, অনেক কিছু পড়াবো না, কারণ সেটা আজকের ক্লাসে পড়ানো হয়ে যাবে। তো সেই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এমসিকিউর জন্য, তোমার এমসিকিউকে যদি তুমি মনে করো যে ডিজিটাল ডিভাইস থেকে এমসিকিউ যেভাবেই আসুক না কেন তুমি দিতে চাও, তাহলে কিন্তু আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ এমসিকিউ তো সলিউশন করাবোই, তাছাড়া এমসিকিউ কীভাবে আসতে পারে প্রত্যেকটা টপিকের উপর সেটাও বলে দিব। সো তোমরা যারা যুক্ত হয়ে গেছো তারা জানাও কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা জানাও। এবং আমরা কি করব এখন, আমরা আমাদের পড়ালেখা শুরু করব। মেনশন করে দাও দ্রুত, আমি দেখি তোমরা কারা কারা যুক্ত হয়ে গিয়েছো। ওকে, আজকে নতুন এমন কেউ আছো যে আজকের ক্লাসে তোমরা হচ্ছে নতুন ক্লাস করতেছো, যে হচ্ছে এর আগে দুইটা আইসিটি ক্লাস করো নাই, আজকে ফার্স্ট করতেছো, এমন কেউ আছো কিনা সেটা একটু জানাও তো, যে না ভাই আজকে আমি ফার্স্ট ক্লাস করতেছি এরকম। আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছে। মুক্তা আক্তার যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম মুক্তা আক্তার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তুমি ভালো আছো। আশফিয়া জান্নাত সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে বলতেছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা বিনতে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তারপরে হচ্ছে জেমি ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, তাকসকিন আহমেদ অন্তরা আমাদের সাথে যুক্ত আছে, ফারুক যুক্ত আছে, হৃদয় শিকদার যুক্ত আছে, আরও অনেকে যুক্ত হয়ে গেছে। সো তোমরা তো যুক্ত হয়ে যাচ্ছ, কিন্তু আরেকটা কাজ, যে তোমার ফ্রেন্ড যারা আছে এইচএসসি শিক্ষার্থী তাদেরকে কি যুক্ত করতেছো? যদি তাদেরকে যুক্ত না করে থাকো তাড়াতাড়ি তাদেরকে মেনশন করো, মেনশন করে নিয়ে আসো, যে সবাই মিলে আমরা একসাথে ইনশাল্লাহ আজকের ক্লাসটা করবো, ঠিক আছে? আচ্ছা, রিক্তিম ডাকমা, আমাদের একটু মাগরিবের টাইম ছিল, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তখন নামাজ ছিল, তো সেজন্য আমরা একটু পরবর্তীতে শুরু করছি 5-10 মিনিট পরে। ওকে, রুহুল ইসলাম হাই ভাইয়া হাই। আচ্ছা, যুক্ত হয়ে যাচ্ছ। আর আমরা যদি এখন একটু দেখি যে আসলে আমাদের সাথে আমরা আসলে আজকের ক্লাসে কি কি আলোচনা করব, সেটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আজকে আমরা আলোচনা করব কি কি। ডিজিটাল ডিভাইসের প্রত্যেকটা টপিক নিয়ে আজকে কথা হবে, ডিজিটাল ডিভাইসের কোনো টপিকে বাদ যাবে না ইনশাল্লাহ।
ওকে, কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ বলতেছো, ঠিক আছে, তাহলে তো ভালো। আচ্ছা, সো চলো আমরা যদি দেখি যে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি কি জিনিস নিয়ে আমাদের আজকে সূচি থাকবে, যে আমাদের আলোচনার বিষয় যে কোন কোন টপিক পড়াবেন ভাই ডিজিটাল ডিভাইসে তাদের জন্য। দেখো, আমরা প্রথমে আলোচনা করব বুলিয়ান এলজেব্রা সম্পর্কে। আমাদের প্রথমে কি থাকে, বুলিয়ান এলজেব্রা থাকে। সো আমরা প্রথমে বুলিয়ান এলজেব্রা নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আমরা বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলক, বুলিয়ান পূরক কি জিনিস সে সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তীতে দ্বৈত নীতি, বুলিয়ানের একটা নীতি আছে যেটা কি দ্বৈত নীতি, সেই দ্বৈত নীতি সম্পর্কে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে বুলিয়ানের যে উপপাদ্যগুলো আছে, মৌলিক উপপাদ্যগুলো আমরা দেখব। লজিক গেট, গেট নিয়ে যাদের সমস্যা আছে সব গেট কিন্তু আজকে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা লজিক গেট দেখব, এবং এনকোডার ডিকোডার কি জিনিস, অ্যাডার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এই অধ্যায়ের জন্য, সেই অ্যাডার সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমরা ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার দিয়ে আমাদের এই সেশনটা শেষ করে এর পরবর্তীতে সাথে সাথে আমরা চলে যাব আমাদের এমসিকিউ সমাধানে ইনশাল্লাহ। তো বুঝতেই পারতেছো আমাদের মোটামুটি সবগুলো টপিকে কিন্তু কভার হয়ে যাবে। তো তোমাদের যাদের এখনও বলতেছো যে ভাই আমি এই লজিক গেটের যে অ্যান্ড গেট এটা কি আমি জানি না, যদি তোমাকে এটা এখন পড়ানো উচিত না, কারণ এখন রিভাইজ দিব আরও অ্যাডভান্স টপিক পড়ানো, কিন্তু তোমাদেরকে ওইগুলো পড়ানো হবে। অর্থাৎ এই যে নট গেট কি, অ্যান্ড গেট কি, অর গেট কি, একদম সব এই এক ক্লাসেই তুমি সম্পূর্ণ মানে এমনভাবে তুমি প্রিপেয়ার হয়ে যাবে যেন তুমি এখন সৃজনশীল সমাধান করতে পারো। আর তার পরবর্তী পর্বে আমরা সৃজনশীল সমাধান করব ইনশাল্লাহ। আচ্ছা, তো চলো শুরু করি। আমাদের প্রথম যে টপিকটা যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, সে প্রথম টপিকটা কি? প্রথম টপিকটা হচ্ছে বুলিয়ান এলজেব্রা। সো চলো, বুলিয়ান এলজেব্রাটা কি? আচ্ছা, এখানে দন্তন্য হবে, ঠিক আছে, বুলিয়ান এলজেব্রা। তো এখন আসো আমরা বুলিয়ান এলজেব্রা সম্পর্কে একটু জানি যে বুলিয়ান এলজেব্রাটা কি। 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল, এই লোকে হচ্ছে বুলিয়ান এলজেব্রাটা আবিষ্কার করেন। মানে এটা ধারণা নিয়ে আসেন কে? 1847 সালে ইংরেজ গণিতবিদ, নাম কি? জর্জ বুল। উনি হচ্ছে এই বুলিয়ান এলজেব্রাটা নিয়ে আসেন। এই বুলিয়ান এলজেব্রাটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে চলতেছিল, একটা হচ্ছে সত্য না হয় মিথ্যা। তার মানে কি জিনিসের উপর এটা নির্ভর ছিল? দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। এ যত হিসাব নিকাশ করতো সব কিছু এই সত্য মিথ্যা এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে সে চলতো। এর পরবর্তীতে দেখো, বাইনারির তখন কিন্তু বাইনারি সংখ্যা আবিষ্কার হয় নাই। আমরা জানি কিন্তু বাইনারি সংখ্যার মধ্যে কম্পিউটার ভাষা বাইনারি ভাষা, বাইনারি সংখ্যা পদ্ধতিটা আর কি। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 0 আর 1 ব্যবহার করে থাকি। তো পরে জর্জ বুলের যে সত্য আর মিথ্যা এই দুইটা জিনিসের উপর নির্ভর করে তার বুলিয়ান এলজেব্রা প্রতিষ্ঠিত, তখন তার এই সত্য আর মিথ্যা এই দুইটাকে বাইনারির 0-1 এর সাথে মিলাই ফেলছে, যে 1 মানে হচ্ছে সত্য, 0 মানে হচ্ছে মিথ্যা। তো এটা আর কি পরবর্তীতে বাইনারি 0-1 এর সাথে এটা সংযুক্তকরণ করা হয়েছে। এখন বুলিয়ান এলজেব্রা কি করে? সে হচ্ছে যোগ আর গুণের মাধ্যমে কাজ করে। বুলিয়ান এলজেব্রা যোগ আর বুলিয়ান এলজেব্রার গুণের মাধ্যমে সে হচ্ছে কাজ করে থাকে। তার মানে বুলিয়ান এলজেব্রা কি করে থাকে? যোগ আর গুণের মাধ্যমে কাজ করে থাকে। তো আশা করছি বুলিয়ান এলজেব্রার এই বেসিক তথ্যটা তুমি পারবা, এটা তোমার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে বুলিয়ানের এই যে যোগ বিয়োগটা আছে, যোগ আর গুণটা আছে, আমরা যে বললাম না বুলিয়ান এলজেব্রা কিসের উপর কাজ করে? দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। তো এটা কিন্তু বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ, ঠিক আছে? নর্মাল আমরা মানুষেরা যে যোগ আর গুণ করে থাকি সেই যোগ আর গুণ না, এটা হচ্ছে বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ। তো বুলিয়ান যোগটা আসলে কি? বুলিয়ান যোগটা হচ্ছে, দেখো, 0 আর 0 যদি যোগ করো তাহলে 0, অর্থাৎ মিথ্যা আর মিথ্যা যদি যোগ করো তাহলে সেটা মিথ্যাই হবে। এর পরবর্তীতে দেখো, সত্যের একটু পাওয়ার আছে এখানে। যোগের ক্ষেত্রে সত্যের পাওয়ার বেশি। কিসের ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে সত্যের পাওয়ার বেশি, গুণের ক্ষেত্রে মিথ্যার পাওয়ার বেশি, ঠিক আছে? এই বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে এটা মনে রাখবা। তো যোগের ক্ষেত্রে সত্যের পাওয়ার বেশি, সত্য মানে কত? 1, মানে যোগের ক্ষেত্রে 1 এর পাওয়ার বেশি। এর মানে হচ্ছে যদি যোগের মধ্যে একটা 1ও আসে ফলাফল 1 হয়ে যাবে, মানে একটা সত্য আসলেই ফলাফল কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। আবার যোগের ক্ষেত্রে যদি ওই যে দেখো একটা সত্য আসছে ফলাফল সত্য,
আর দুইটা সত্য যদি আসে তাহলে সত্য। দেখো আবার 1+1=2 লিখে দিও না, কারণ বুলিয়ান এলজেব্রা শুধু সত্য আর মিথ্যা, 0 আর 1 এর উপর ডিপেন্ড করে, সে 2 এর কাছে যায় না, ঠিক আছে? সো দুইটা সত্য যদি হয় তাহলে ফলাফল সত্য। 1 + 1 = 1, এটা কখন হয়? বুলিয়ান এলজেব্রার যোগের ক্ষেত্রে, ঠিক আছে? সো যোগটা আশা করি বুঝতে পেরেছো। এখন গুণের ক্ষেত্রে আমি তোমাদের বলছি এখানে মিথ্যার পাওয়ার বেশি, তার মানে 0 যদি দুইটা মিথ্যা যদি থাকে ফলাফল তো এমনিই মিথ্যা হবে, যদি একটাও মিথ্যা থাকে তাও অ্যান্সার কি হবে? মিথ্যা হবে, মানে 0 থাকলেই অ্যান্সার 0 হয়ে যাবে। দেখো এখানেও 0 আছে, অ্যান্সার 0। তবে যদি দুইটাই সত্য হয় তাহলে যে ফলাফল হবে আমাদের সত্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের বুলিয়ান যোগটা আর বুলিয়ান গুণটা আসলে কি। তো বুলিয়ানের যে স্বতঃসিদ্ধগুলো আছে, যে এই যোগ আর গুণ, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই পারো। তারপর আরেকবার আমরা রিভাইজ দিয়ে ফেলছি। আর যারা পরবর্তীতে যুক্ত হয়েছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখো, এবং পরবর্তীতে তোমার রিভাইজ দেওয়ার ক্ষেত্রে এটা কাজে লাগবে, অথবা তোমার অনেক ফ্রেন্ডদের হেল্প হবে তোমার এক শেয়ারে। আর তোমার পরিচিত যারা আছে এইচএসসি শিক্ষার্থী, তাদেরকে যারা এখনো মেনশন করো নাই তারা মেনশন করে দাও। আর যারা মেনশন করছো তারা আমাকে একটু জানাও যে হ্যাঁ ভাই মেনশন করছি, আপনি আর চিন্তা করেন আমরা মেনশন করছি। আচ্ছা ঠিক আছে, তো চলো ভাইয়া এই অধ্যায়ের এমসিকিউর জন্য একটা ক্লাস নিয়েন, আজকে এমসিকিউ ক্লাস হবে। আচ্ছা যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তারা অনেকে জানো না যে হচ্ছে আসলে আজকের ক্লাসে কি হবে। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রথমে একটা ওভারভিউ দিব, তার পরবর্তীতে এই অধ্যায়ের এমসিকিউ ক্লাস নিব। এই অধ্যায় বলতে মানে এই আমাদের সংখ্যা পদ্ধতি না, এই ডিজিটাল ডিভাইস অংশের আজকে যা পড়াচ্ছি তার উপরে, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের উপরে আমরা আজকে একটা এমসিকিউ আলোচনা করব। তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় পর্বে আরেকটা ক্লাস যখন হবে, নেক্সট ক্লাস, সেটা আমরা এই ডিজিটাল ডিভাইস অংশের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমাদের যতভাবে তোমাদের জন্য সুবিধা হয় সেইভাবে হচ্ছে আমরা আইসিটি ক্লাসটা মানে পরিচালনা করতেছি। আমাদের সব ক্লাসই হচ্ছে, তবে আইসিটি ক্লাসের জন্য আমার যে প্ল্যানটা সেটা হচ্ছে যে আমি হয়তো আজকে এমসিকিউ আর সিকিউ পড়ে শেষ করে দিতে পারতাম, বাট আমি আবার তোমাদের কনসেপ্টগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, দেখো এমসিকিউ আর সিকিউ করানোর সময় আমার নিজের কাছেও শান্তি লাগে যে না অ্যাটলিস্ট আমি ওদেরকে পড়াইছি, এটা এখন পারা উচিত। সেজন্য আমি তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সো যারা পরবর্তীতে যুক্ত হয়েছো তারা অনেক সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার করো এবং মেনশন করো। আচ্ছা এমসিকিউতে প্রশ্ন কিন্তু এগুলো আসতে পারে। বুলিয়ান এলজেব্রায় 1 + 1 = কত? অপশন আছে 0, 1, 2, 3। তুমি তো আবেগের বর্ষপূর্তি হয়ে 1 + 1 = 2 দাগায় দিয়ে আসবা, তাইলে কিন্তু ভুল হবে। অথবা তুমি জানো 1 + 1 = 1, কিন্তু তোমার পাশেরটা 1 + 1 = 2 দিছে, এটা তুমি কোনো না কোনোভাবে দেখে ফেলছো, এখন তুমি তারটা দেখে তাহলে কিন্তু আবারও ডাব্বা মাইরা দিবা। তো এত ডাব্বা মারা যাবে না, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, নিজে যেটা পারি সেটা আগে দাগাইতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে আসো, এইটাকে বলা হয় লজিক্যাল অর। এই যোগের কাজটাকে বলা হয় কি? লজিক্যাল অর। আর যে গুণেরটা সেটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড। বাই অর কি? অর আমরা একটু পরে খুব ডিটেলসে আলোচনা করব। বাই অ্যান্ড কি? এটাও আমরা একটু পরে আলোচনা করব। তবে মনে রাখো এই অরের কাজ হচ্ছে যোগ করা, আর অ্যান্ডের কাজ হচ্ছে গুণ করা। ওকে, এবার আসো আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই, যেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক ও বুলিয়ান চলক। এই জিনিসগুলা কি? দেখো বুলিয়ান এলজেব্রায় যদি কোনো রাশির মান শুধুমাত্র 0 বা 1 নির্দেশ করে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। কি বলা আছে? বুলিয়ান এলজেব্রায় যদি কোনো রাশির মান শুধুমাত্র 0 বা 1 নির্দেশ করে তাহলে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। আচ্ছা ভাই কিছু বুঝি নাই, অপেক্ষা করো। আর যদি রাশির মান দুইটি ভিন্ন অবস্থা নির্ণয় করে মানে নির্দেশ করে তাহলে তাকে কি বলা হয়? বুলিয়ান চলক বলা হয়। কিছু বুঝছো? না ভাই বুঝি নাই, সমস্যা নেই, এই যে দেখো এখন তোমাকে আমি বুঝাচ্ছি। মনে করো আমি এখানে লিখলাম যে হচ্ছে x + 0 = মনে করো আমি লিখলাম যে 1। ওকে, এটা আমি লিখলাম। এখন তুমি বলো তুমি চাইলে কি 0 এর জায়গায় 1 লিখতে পারবা? পারবা না, এটা কিন্তু ফিক্সড। এখানে 1 এর জায়গায় কি তুমি 0 লিখতে পারবা বা 2 লিখতে পারবা? না, এই জিনিসগুলো কিন্তু ফিক্সড। এই যে এই 0টা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না, এই 1টা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না। কিন্তু এই x এর মান তুমি হয় 0 বসাইতে পারো, না হয় 1 বসাইতে পারো, এরকম একটা স্বাধীনতা তোমার আছে। এটার মান হয় 0 হতে পারে, না হয় 1 হতে পারে। সো যেটার মান একদম ফিক্সড না, যেটার মান দুইটা অবস্থা নির্দেশ করে, যে 0ও হতে পারে 1ও হতে পারে, সেটাকে আমরা বলবো চলক। সেটাকে আমরা কি বলবো? চলক। আর যেগুলো ফিক্সড অলরেডি আছে, এই যে 0, 1 ফিক্সড করে দেওয়া আছে,
সেগুলো হচ্ছে আমাদের ধ্রুবক। তার মানে এই এক্সটা এখানে হচ্ছে বুলিয়ান চলক, আর এই 0, 1 এগুলো হচ্ছে বুলিয়ান ধ্রুবক। সো এই জন্য এখন যদি তুমি আরেকবার পড়ো, বুলিয়ান অ্যালজেব্রা যদি কোনো রাশির মান শুধুমাত্র শূন্য, মানে হয় শূন্য, না হয় শুধুমাত্র 1, না হয় 1 এরকম নির্দেশ করে, হয় 0 না হয় 1 দিয়ে দেওয়া আছে, তাহলে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়। যদি রাশির মান দুইটি ভিন্ন অবস্থা নির্দেশ করে, ভিন্ন অবস্থা বলতে কি, যেটার মান 0 হতে পারে 1ও হতে পারে, তাহলে তাকে, বা সম্ভাবনা থাকে, তাহলে তাকে বুলিয়ান চলক বলে। সো আশা করি তুমি এটা বুঝতে পারছো যে বুলিয়ান ধ্রুবক কি আর বুলিয়ান চলক কি। এই যে অ্যাঞ্জেল রিমা, সে তার এক ফ্রেন্ডকে মেনশন করে বলেছে ক্লাসে আসো, এর থেকে আর ভালো ডাক কি হতে পারে বলো? সো এইভাবে তোমরাও পরিচিতদের ডাক দাও যে ক্লাসে আসো। আসো, এর পরবর্তী আলোচনা আমরা চলে যাই বুলিয়ান পূরক। এই বুলিয়ান পূরকটা কি সে সম্পর্কে আমরা আলোচনা করি। আচ্ছা, জাকমা বলতেছে আরেকবার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি যে বুলিয়ান ধ্রুবক আর বুলিয়ান চলকটা আসলে কি। ওকে, সো এখানে আমি আবারও বলতেছি, যেমন মনে করো আমি যদি এখানে লিখি y প্লাস 1 সমান হচ্ছে 1, তুমি কি এটাকে একটা সমীকরণ দেওয়া আছে তোমাকে, তুমি কি এই 1 এর জায়গায় 0 বসাই দিতে পারবা? না। তুমি কি এই 1 এর জায়গায় 0 বসাই দিতে পারবা, বা অন্য কোনো সংখ্যা বসাইতে পারবা? না। তাহলে কি, কিন্তু এই y এর জায়গায় তুমি 0 বসাইতে পারো, তুমি 1ও বসাইতে পারো, কারণ y এর মান তো দেওয়া নাই। এটা দুইটা অবস্থা নির্দেশ করে, এটার মান 0 হতে পারে 1ও হতে পারে। তার মানে এটা হচ্ছে আমাদের বুলিয়ান চলক। আর এগুলা যেগুলোর মান চেঞ্জ করতে পারবে না সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। ঠিক আছে, শরীফ আহমদ বলছে ভাই আমিও মেনশন দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এই যে সুমাইয়া খান, সে একদিন আগে একটু মেনশন দিয়েছে এই ক্লাসটা করো, আর সুমাইয়া খান একজনকে মেনশন দিয়ে বলতেছে ওই ক্লাস কর। দেখছো ডাক, আর এটাও একটা ভালোবাসার ডাক। ঠিক আছে, যে তুই তুই ডাকটাও অনেক সময় অনেক সুন্দর আছে। ভাই আমি মেনশন দিচ্ছি, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। রিক্তিন চাকমা বলতেছে এখন বুঝতে পেরেছে, ভেরি গুড। এখন আসো বুলিয়ান পূরক। এই পূরকটা আসলে কি করে জানো? এই পূরকটা আসলে উল্টায় ফেলে। কি উল্টায় ফেলে দেখো, বুলিয়ান বীজগণিতে আমরা জানি দুইটা মান আছে আমাদের, একটা কি কি 0 আর একটা হচ্ছে 1। তো একটাকে আরেকটার পূরক বলা হয়, অর্থাৎ 0 এর পূরক কি 1 আর 1 এর পূরক কি 0, এটা হচ্ছে কথা। তার মানে বুলিয়ান পূরকটা কি, 0 এর পূরক হচ্ছে 1 আর 1 এর পূরক 0, কারণ বুলিয়ান অ্যালজেব্রায় আছে দুইটা। তো পূরক মানে তার অপোজিটটা, সে যদি 0 হয় তাহলে তার পূরক হচ্ছে 1, সে যদি 1 হয় তাহলে তার পূরক হচ্ছে 0। দ্যাটস মিন, একটা উদাহরণ যদি আমরা দেই, দেখো এই পূরক চিহ্নটা হচ্ছে উপরে এরকম একটা টুপি পরা যায় আর কি, এগুলোকে তুমি 0 কমপ্লিমেন্ট বা 0 পূরক বা 0 বার এটা বলতে পারো। তো এই 0 বার মানে কি 0 এর পূরক, তো 0 এর পূরক কত 1, 1 এর উপর এই যে কমপ্লিমেন্ট চিহ্নটা বা হচ্ছে বার চিহ্নটা, এই 1 বারের মানে কি 1 এর পূরক। তো 1 এর পূরক কে বলো তো, 1 এর পূরক হচ্ছে 0। তার মানে আমরা বুঝতে পারছি কারো মাথার উপর টুপি থাকলে তার উল্টাটা হয়ে যাবে। তার মানে 0 এর উপর পূরক চিহ্ন মানে সেটা 1, আর 1 এর উপর পূরক চিহ্ন মানে সেটা 0। তো বুলিয়ান পূরক আমরা বুঝতে পেরেছি। এখন আসলে বুলিয়ানের দ্বৈত নীতি, এটা তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে এই সম্পর্কে আইডিয়া কম। তো সবাই একটু দেখো যে আমি এগুলো পারি, থ্যাংক ইউ সো মাচ। দেখো বুলিয়ানের দ্বৈত নীতি যেটা, সেই দ্বৈত নীতি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুইটি নিয়ম মেনে চলে, একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। আমি আর একটু সহজভাবে তোমাকে বুঝাই বলি। মনে করো দুইটা নীতি আছে বুলিয়ান অ্যালজেব্রায়, ওই দুইটা নীতি তুমি একটা সমীকরণের উপর প্রয়োগ করবা, প্রয়োগ করলে নর্মালি ওই সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। আবারও বলতেছি, দুইটা রুলস তুমি একটা সমীকরণের উপর প্রয়োগ করবা, করার পরে ওই সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। তবে চেঞ্জ হওয়ার পরে যে নতুন সমীকরণটা পাবা সেটাও সঠিক সমীকরণ। তার মানে যে দুইটা নীতি প্রয়োগ করার ফলে একটা বৈধ সমীকরণ থেকে রূপান্তরিত হয়ে আরেকটা বৈধ সমীকরণ পাওয়া যায়, সেটাকে বলা হয় বুলিয়ানের দ্বৈত নীতি। তো দ্বৈত নীতিটা কি আমরা যদি একটু দেখি, 1 নম্বর নীতি হচ্ছে 0 এর জায়গায় 1 বসাই দিবা আর 1 এর জায়গায় 0 বসাই দিবা, মানে 0 আর 1 বিনিময় করবে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 বসাবা আর 1 এর পরিবর্তে 0 বসাবে। এটা হচ্ছে 1 নম্বর নীতি। 2 নম্বর নীতিটা কি, প্লাসের জায়গায় গুণ দিব আর গুণের জায়গায় প্লাস দিব, শেষ, আর কিছু না। অর্থাৎ আমরা যদি এখন এখানে একটু খেয়াল করি যে ভাই একটু উদাহরণ দেন, উদাহরণটা হচ্ছে মনে করো আমি এখানে লিখলাম যে 1 প্লাস 0 ইকুয়াল কি, এটা একটা সমীকরণ।
এই বুলিয়ান সমীকরণের উপর আমি ওই দুইটা নীতি প্রয়োগ করি। তাহলে 1 নাম্বার নীতি কি ছিল বলো তো? 1 নাম্বার নীতি ছিল 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। তাহলে দেখো 1 আছে মানে 0 হয়ে যাবে, 0 আছে মানে 1 হয়ে যাবে, ইকুয়াল 1 আছে মানে 0 হয়ে যাবে। এরপরে বলা আছে যে প্লাস থাকলে গুণ হবে, গুণ থাকলে প্লাস হবে। তো 2 নাম্বার নীতি যে দেখো প্লাস থাকলে গুণ হবে। এখন তোমাদের মনে আছে না গুণের ক্ষেত্রে যদি একটা শূন্য থাকে ফলাফল শূন্য হয়ে যাবে। তাহলে কি এই সমীকরণটা কি ভুল সমীকরণ? না, এটা তো ঠিক সমীকরণ। এই যে একটা শূন্য আছে তার মানে ফলাফল শূন্য হয়ে যাবে গুণের ক্ষেত্রে। তার মানে দেখো একটা বৈধ সমীকরণ থেকে আমি ওই দুইটা নীতি প্রয়োগ করে আরেকটা বৈধ সমীকরণ পেয়েছি। এটাকে বলা হয় বুলিয়ানের দ্বৈত নীতি। সো পরীক্ষায় খ নাম্বার প্রশ্ন আসতে পারে বুলিয়ানের দ্বৈত নীতি ব্যাখ্যা করো। তো তুমি প্রথমে দ্বৈত নীতির ওই দুইটা নীতি বলে দিবা আর এইরকম একটা উদাহরণ দেখাই দিবা, শেষ। তাহলে বুলিয়ানের দ্বৈত নীতি কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। ও মামা জান্নাত, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন দেখো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে বুলিয়ানের দ্বৈত নীতিটা কি। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব যে বুলিয়ানের মৌলিক কিছু উপপাদ্য আছে, এছাড়াও আরও উপপাদ্য আছে যেটা বইতে আছে, তোমরা পড়ে নিবা অবশ্যই, সেগুলো আমাদের দরকার আছে। তবে মৌলিক উপপাদ্যগুলো বেশি দরকার। মৌলিক উপপাদ্যগুলো না বুঝলে কিন্তু লজিক গেট বুঝতে সমস্যা হবে। তো মৌলিক উপপাদ্যগুলো কি দেখো, মৌলিক উপপাদ্য হচ্ছে যে a প্লাস 0 সমান হচ্ছে a। আরেকটা উপপাদ্য হচ্ছে a প্লাস a বার সমান হচ্ছে 1। আরেকটা উপপাদ্য a প্লাস a সমান হচ্ছে a। আরেকটা উপপাদ্য a প্লাস 1 সমান হচ্ছে 1। সেটা সহজভাবে যদি একটু বুঝাই দেই তাহলে তুমি দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে 0কে আমরা চেঞ্জ করতে পারবো না, পারবো না। তাহলে আমরা চেঞ্জ করতে পারবো কাকে? এই যে এইটাকে। এখন তুমি এর মান কি ধরতে পারো আমাকে একটু বলো তো। এর মান তুমি হয় 0 ধরবা না হয় 1 ধরবা, তাই তো? সো এর মান যদি আমি 0 ধরি, এই যে এই এর জায়গায় যদি আমি 0 লিখি, এরপরে আছে কি প্লাস 0, এটা তো চেঞ্জ করতে পারবো না। তো 0 প্লাস 0 মানে কত? 0। তাহলে তুমি দেখো আমরা প্রথমে যদি 0 ব্যবহার করে থাকি, এর মান যদি 0 ব্যবহার করি, ফলাফল কিন্তু 0ই আসতেছে। এবার তুমি বলতো না ভাই 0 কেন ব্যবহার করছেন, আমি 1 ব্যবহার করব। আচ্ছা করো, তাহলে এর মান তুমি ব্যবহার করতে চাচ্ছ 1, ওকে, প্লাস এই 0 এর জায়গায় 0। তাহলে 0 প্লাস 1 মানে কত বলো তো? বুলিয়ান অ্যালজেব্রায় একটা সত্য থাকলে যোগের ক্ষেত্রে অ্যান্সার সত্য হয়ে যাবে। তাহলে দেখো এর মান 1 বসানোর কারণে ফলাফল 1 বসে গেছে। তার মানে আমি দেখতেছি এর মান যেটাই হয় না কেন সেটাই অ্যান্সার। এর মান 1 দিলে 1 অ্যান্সার, এর মান 0 দিলে 0 অ্যান্সার। তার মানে 0 এর সাথে যেটা যোগ করবা এ যোগ করলে ফলাফল এই হবে। মানে এর মান যদি 1 দাও এখানে 1, এর মান 0 দিলে এখানে হয় 0, এর মান a দিলে এখানে হবে a। সোজা হিসাব। এখন এই 2 নাম্বারটা যদি আমরা বোঝার চেষ্টা করি ভাই, 2 নাম্বারটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা আছে a প্লাস a বার ইকুয়াল টু 1। কেন a প্লাস a বার ইকুয়াল টু কেন 1 হবে? প্রমাণ ভাই, প্রমাণ করেন, আমরা প্রমাণে বিশ্বাসী। প্রমাণ করতেছি। দেখো a প্লাস a বার সমান 1 কেন হবে? দেখো a প্লাস a বার, ভালো করে খেয়াল করো কি বলা আছে, a প্লাস a বার, এই তো। এখন এর মান তুমি কত ধরবা বলো? এর মান তুমি কত ধরতে চাও? এর মান কত ধরতে চাও? 0। আচ্ছা কি বলা আছে? a প্লাস a বার সমান 1। আচ্ছা আমাদের ফলাফল 1ই হইতে হবে, 0 ধরি আর 1 ধরে। তাহলে এর মান যদি 0 ধরো, তাহলে তোমরা সবাই একটু বলো তো a বারের মান কত? সবাই কমেন্ট করো। ঐশী সরকার, হাই স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ঐশী, ভালো আছি, আশা করছি তুমি ভালো আছো। ওকে, এবার মান কত হবে বলো বলো বলো, দ্রুত দ্রুত। এর মান 0 হলে এর উপর টুপি পরে দিলে কি হবে? এই যে তানুবা বলে দিছে 1। ওকে, ভেরি গুড, 1 হবে অ্যান্সার। কারণ 0 এর উপর যদি পূরক দেই তাহলে সেটা সমান হবে কি 1। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছে, নাসরিন বলতেছে 1, আর অনেকে বলতেছে 1, মোহাম্মদ হোসেন বলতেছে 1, ভেরি গুড, সুমাইয়া বলতেছে 1, নুসরাত জাহান বলতেছে 1, থ্যাংক ইউ সো মাচ। এই যে লিমা ইসলাম অনেক ফ্রেন্ডকে মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। সিরাঞ্জুম মনিরা মিম, আসসালামু আলাইকুম। আচ্ছা সিরাঞ্জুম না, এর নাম হচ্ছে, এর নাম একবার আমি আগে একবার ভুল করছিলাম, সিরাজুম মুনিরা মিম। ওকে, ভেরি গুড। যারা 1 বলছো থ্যাংক ইউ সো মাচ। বুশরা রহমান 1, জান্নাতুল ময়াস জিমহা বলতেছে 1, সামিরা মিম 1, থ্যাংক ইউ। তার মানে এর মান 0 হলে এর পূরক হচ্ছে কি 1। একটু আগে পড়াইছি, বলো তো 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তাহলে কি পাইলাম? এর মান যদি আমি 0 ধরি তাহলে ফলাফল 1 আসতেছে ভাই। আচ্ছা এর মান তাহলে 1 ধরো, এর মান 1 ধরো, তাহলে কি হয়? এর মান যদি 1 ধরি তাহলে এর পূরক কি হবে? এর মান তো এখন 1, তাহলে এ বারের মান কি হবে? 0, কারণ 1 এর পূরক হচ্ছে 0।
তো 1 আর 0 যোগ করলে কি হবে 1 হবে। তার মানে তুমি বুঝতেই পারতেছো আমরা এর মান 0 ধরলেও ফলাফল 1, এর মান 1 ধরলেও ফলাফল 1। তার মানে কোনো কিছুর সাথে সেটার বার যদি আমরা যোগ করি সেটা সমান 1 হয়। সেম ভাবে তুমি এখানেও তুমি এর মান 0 বসায় দেখো, 1 বসায় দেখো, দেখবা ওইটাই আসতেছে। সো এগুলো আর আমি করে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও। তো দুইটা সেম জিনিস যোগ করলে সেটাই হয়, মনে রাখবা দুইটা সেম জিনিস বুলিয়ান এলজেব্রায় দুইটা সেম জিনিস যোগ করলে ওইটাই হয়। দুইটা 0 যোগ করলে 0 হবে, দুইটা 1 যোগ করলে 1ই হয়, তাহলে দুইটাই এই যোগ করলে এই হবে। আবার বুলিয়ান এলজেব্রায় কোনো কিছুর সাথে যদি 1 যোগ করো তাহলে ফলাফল 1ই হবে, কারণ আমরা জানি যোগের ক্ষেত্রে সত্যের পাওয়ার বেশি, ওই যে 1 এর পাওয়ার বেশি, তার মানে যোগের ক্ষেত্রে একটা 1 থাকলেই ফলাফল 1। সো যোগটা আশা করি বুঝতে পারছো, মৌলিক উপপাদ্য যোগের এই 4টা আছে, আর গুণের ক্ষেত্রে হচ্ছে এই 4টা। গুণের ক্ষেত্রে তো আমরা জানি একটা 0 থাকলে মিথ্যা থাকলে ফলাফল মিথ্যা হয়ে যাবে। আবার গুণের ক্ষেত্রে দুইটা সেম জিনিস গুণ করলে ওইটাই হয়, দুইটা 0 গুণ করলে 0ই হয়, দুইটা 1 গুণ করলে 1ই হয়, দুইটা a গুণ করলে এই হবে। এরপরে গুণের ক্ষেত্রে এর সাথে 1 যদি গুণ করো তাহলে a হয়, কেন? কারণ এর সাথে 1 গুণ করলে a এই জন্যই হয় কারণ এর মান যদি তুমি একবার 0 ধরো তাহলে দেখো 0 × 1, 0 আর 1 গুণ করলে কি হয় 0 হয়। এবার ধরো এর মান যদি 1 ধরো, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে বলো তো 1ই হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এর মান যদি 0 ধরি ফলাফল 0, এর মান যদি 1 ধরি ফলাফল 1। তার মানে এটা যেটা হবে অ্যান্সার সেটাই হয়। তার মানে এখানে a থাকলে এখানে a, এখানে 0 থাকলে এখানে 0, এখানে 1 থাকলে এখানে 1। সো আশা করতেছি এটা তোমরা বুঝতে পেরেছো। সেম ভাবে এখানেও তুমি এর মান 0 ধরে দেখো, 1 ধরে দেখো, দেখবা ফলাফল সবসময় 0 আসে। তো এটা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য, এগুলো মনে রাখতে হবে। এর পরবর্তীতে ডি মর্গানের যে উপপাদ্যটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যে ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের উপপাদ্যটা কি সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গ এবং ঘতে আসার সম্ভাবনা আছে, সৃজনশীলের গ এবং ঘতে আসার সম্ভাবনা আছে। সো আমি এখন ডি মর্গানের উপপাদ্যটা তোমাদেরকে একদম ছক আকারে সলিউশন করে দিব, ঠিক আছে? একদম 2 চলকের জন্য আসলেও পারবা, 3 চলকের জন্য আসলে পারবা, কোনো সমস্যা নেই। সবাই একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ঠিক আছে? না চলে যাওয়া যাবে না, দেখো। সো আমরা আজকে এমসিকিউ আলোচনা করব। সো এখন যদি এখানে খেয়াল করো যে ডি মর্গানের যে উপপাদ্যটা, এটা যে আমরা এখন প্রমাণ করব, প্রমাণ করার পরে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যখন সৃজনশীল করব তখন ডি মর্গানের উপপাদ্যটা আসলে আমরা কিন্তু ওই ডি মর্গানের উপপাদ্যটা আর তখন করে দিব না, কারণ আজকে করে দিচ্ছি, এই জন্য মনোযোগ দিয়ে দেখো। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল করব, সেখানে অবশ্যই দেখবা ডি মর্গানের একটা প্রশ্ন আছে, আর ডি মর্গানের প্রশ্ন থাকলে সেটা তখন আর করে দিব না, কারণ আজকে করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো ডি মর্গানের যে দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে গুণের, একটা হচ্ছে যোগের। এই যে দেখো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। সো আমরা এইভাবে না দেখে আমরা সরাসরি বোর্ডে দেখে দেখো, এখানে ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে দুইটা জিনিস যদি যোগ আকারে থাকে এবং এদের উপর যদি একটা বার চিহ্ন হয়, এর মানে হচ্ছে কি জানো? এর মানে হচ্ছে এই এর উপরেও বার হবে, বির উপরেও বার হবে, তবে যোগটা উল্টায় যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ এখানে এটার অ্যান্সারটা হচ্ছে এ বার ইন্টু বি বার। তো এটা মনে রাখবা কেমনে সেটা যদি আমি তোমাকে একটু বলি, তুমি এটা মনে রাখবা হচ্ছে, এটা মনে রাখার টেকনিক আর কি, এটা কিন্তু আসলে কোনো রুলস না, মনে রাখার টেকনিক। দেখো এই বারটা কার উপরে আছে? এর উপরে আছে, প্লাসের উপরে আছে, বির উপরে আছে। তার মানে এর উপরে আছে, প্লাসের উপরে আছে, বির উপরে আছে। তো মনে রাখবা প্লাসের উপর যদি বার হয় তাহলে সেটা গুণ হয়ে যায়। কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তার মানে এখানে একটা ইন্টু হবে, শেষ। আবার যদি এইরকম হয় এ বি হোল বার, তার মানে এই বারটা কার উপরে আছে বলো তো? এর উপরে আছে, বির উপরে আছে। আচ্ছা এ আর বির মাঝখানে কিছু নেই, মানে কি এটা একটা গুণ চিহ্ন না? তার মানে এখানে একটা গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নের উপরেও একটা বার আছে। তার মানে কি গুণ চিহ্নের উপর যদি বার হয় সেটা প্লাস হয়ে যায়, প্লাসের উপর যদি বার হয় সেটা গুণ চিহ্ন হয়ে যায়। তাহলে এখন গুণ চিহ্নের উপর বার আসছে যেহেতু, তার মানে এটা প্লাস হয়ে যাবে, শেষ। তো এইভাবে হচ্ছে এই দুইটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, এই দুইটা কি ডি মর্গানের উপপাদ্য, শেষ। তাহলে সহজ ভাষায় এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। যদি এখানে আরেকটা আসতো যে প্লাস সি, এটা যদি আসতো তাহলে কি হতো বলো তো? যদি এখানে একটা সি আসতো তাহলে কি হতো? এই যে সি আসতো তার মানে কি ডট সি বার। যদি এখানে একটা সি আসতো তাহলে কি হতো? তাহলে প্লাস সি বার। তার মানে এটা হচ্ছে 3 চলকের জন্য। কেন? এখানে এ বি সি 3টা চলক,
আর আগে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে দুই চলকের জন্য। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দুই চলকের জন্য ডি মর্গানের সূত্রটি প্রমাণ করো, পরীক্ষায় আসতে পারে তিন চলকের জন্য ডি মর্গানের সূত্রটি প্রমাণ করো। তো দুই চলকের জন্য প্রমাণ করতে আসলে তো সহজ, সমস্যা নাই, তিন চলকের জন্য তুমি করতে পারবা। সো নিকোলাস আচ্ছা, তো এখন যেটা খেয়াল করো যে এখানে আমাদের দুই চলকের জন্য আর তিন চলকের জন্য আমরা তিন চলকেরটা দেখলেই কি দুই চলকেরটা পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এখন আমরা টেবিলের মাধ্যমে এটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? টেবিলের মাধ্যমে এটা প্রমাণ করে দেখাবো যে আসলে হ্যাঁ ডি মর্গানের সূত্রটা আমরা প্রমাণ করতে পারতেছি। তো দেখো ডি মর্গানের সূত্রটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? তো এটাকে আমি একটু সাইডে রেখে দিই, এটা সাইডে থাকুক, আমরা এখানে প্রমাণ করি, এটা এই পাশে থাকুক, ঠিক আছে? সো এখন আমরা যদি প্রমাণ করি, দেখো তুমি প্রথমেই একটা টেবিল আঁকবা, এই যে একটা টেবিল আমরা আঁকতেছি, ওকে ওকে। এখন আমাদের চলক কয়টা বলো তো, কয়টা চলক? চলক হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে আমাদের বি, আরেকটা হচ্ছে আমাদের সি। কয়টা চলক হইলো তাহলে ভাইয়া? তিনটা চলক হলো। তো মনে রাখবা চলক যতটা তাহলে ঘর হবে কতটা, এই যে এইভাবে সারি দিব কয়টা। চলক যদি তিনটা হয় তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে আমাদের কয়টা হবে সারি? 8টা সারি হবে। তার মানে তিনটা চলক যেহেতু হয়েছে আমাদের সারি হবে 8টা, অর্থাৎ 2 এর উপর দিবা চলকের সংখ্যা, তাহলে আমাদের চলক যেহেতু তিনটা, এখন এখানে সারি 8টা সারি দিতে হবে। তাহলে 8টা সারি আঁকি, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, আর হবে না 8, 8টা সারি আঁকলাম, দেখলাম 8টা হয়েছে কিনা দেখি তো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। এখন সর্বপ্রথম ভাই এখানে আমি মান কি বসাবো, এটা হচ্ছে একটা চিন্তার বিষয় ভাই, মান কি বসাবো আমি? সো মান বসাবো আমরা, তুমি ডান পাশ থেকে শুরু করতে, তো সি থেকে শুরু করতে পারো, মান বসানো এটাতে বসাবা, তারপরে এটাতে, তারপরে এটাতে। আবার তুমি চাইলে এ থেকে বসাইতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেখান থেকে বসাও না কেন অ্যান্সার সেম আসবে। সো প্রথমে সি এর জায়গায় তুমি মান বসাইলা, মনে করো আমরা সি থেকে শুরু করলাম 0 1, আচ্ছা এটা আমরা অন্য কালার দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবো ভালো। সো সি এর মান দিলাম আমরা 0 1, কি কি 0 থেকে শুরু করতে হবে, দেখো 0 1 0 1 0 1 0 1, এইভাবে আমরা সি এর মান বসাবো। আচ্ছা এবার ভাই বি এর মান কি বসাবো? বি এর মান এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। বি এর ক্ষেত্রে বসাবো দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এবার এ এর ক্ষেত্রে ভাই মানে 3 নাম্বারটার ক্ষেত্রে এখানে আমরা বসাবো, এখানে একটা ছিল, এখানে দুইটা ছিল, এবার 2 এর ডাবল 4টা, তার মানে 4টা 0 এবং 4টা 1, এটা মনে রাখো, 4টা 0 4টা 1 হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এ বি সি বের করছি না, এবার এ বার বি বার সি বার এটা আমরা বের করি। তাহলে আমরা এখন বের করব কি, এ বার বি বার এবং সি বার, মানে আমরা এখন বের করব এ বার বি বার এবং সি বার। তো এটা বের করব কিভাবে ভাই? দেখো সি এর মান যদি 0 হয় সি বারের মান কি হবে, তার উল্টাটা 1। সি এর মান যদি 1 হয় সি বারের মান কি হবে? 0 হবে। তাহলে 0 হইলে সি এর মান 0 হইলে সি বারের মান 1, 1 হইলে 0, 0 হইলে 1, 1 হইলে 0, 0 হইলে 1, 1 হইলে 0। এবার আসো বি বারের ক্ষেত্রে, বি বারে যদি আমরা দেখি এখানে দুইটা 0, তার মানে এখানে শুরু হবে দুইটা 1, কারণ বি এর মান দুইটা 0 মানে বি বারের মান দুইটা 1। তাহলে বি এর মান কি ছিল? দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তাহলে এখানে উল্টা হবে দুইটা 1 দুইটা 0, দুইটা 1 দুইটা 0। দেখো 1 থাকলেই 0, 1 থাকলেই 0। এবার এবারে ছিল প্রথম 4টা হচ্ছে 0, তাহলে এর মধ্যে ছিল প্রথম 4টা 0, তাহলে এই বারের মধ্যে প্রথম 4টা কি হবে? 1 হবে। এরপরে এর লাস্টের 4টা হচ্ছে 1, তাহলে এই বারের লাস্টের 4টা হবে 0। তো এটা সহজ বের করতে পারবা। এখন আমাদের ডি মর্গানের সূত্রটা কি ছিল মনে আছে? ডি মর্গানের সূত্রটা ছিল যে এ প্লাস বি, আচ্ছা এখানে না নিচে লিখে তাহলে বুঝতে পারবো ভালোভাবে। ডি মর্গানের যে সূত্রটা ছিল সে সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল বার
ইকুয়াল এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, রাইট? এরপরে দেখো আরেকটা যে সূত্রটা ছিল, আরেকটা সূত্র ছিল আমাদের এ বি সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাই তো? সো এখন আমরা যে কাজটা করব, প্রথমেই এই এ প্লাস বি প্লাস সি হোল বার এটা যদি বের করতে হয়, এই হোল বারটা যদি তোমার বের করতে হয়, তাহলে আগে এ প্লাস বি প্লাস সি এটা বের করা লাগবে না? বার বের করার আগে তো আগে এই তিনটা যোগফল লাগবে, তোমার এ প্লাস বি প্লাস সি লাগবে। তার মানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা বের করব এ প্লাস বি প্লাস সি। তো তাহলে চলো আমরা এখানে বের করি কি এ প্লাস বি প্লাস সি। ওকে, সো আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই যে এই জায়গায় আমরা এখন বের করব এ প্লাস বি প্লাস সি। তাহলে এ বি সি এই তিনটাকে আমরা এখন যোগ করে দেখব কত হয়। দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে কার পাওয়ার বেশি? যোগের ক্ষেত্রে সত্যের পাওয়ার বেশি, অর্থাৎ ওয়ানের পাওয়ার বেশি। যদি যোগের মধ্যে একটা ওয়ানও আসে ফলাফল ওয়ান হয়ে যাবে। যোগের মধ্যে যদি একটা ওয়ান থাকে তাইলে ফলাফল ওয়ান। তাহলে এখানে দেখো প্রথমটা এ বি সি, এই যে আমরা এ বি সি এই তিনটাকে যোগ করে এখানে বসাবো, তাহলে এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, তিনটাই 0, তার মানে ফলাফল 0। তাহলে ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে আমাদের 0, কারণ তিনটাই মিথ্যা, একটাও সত্য নাই। একটা সত্য থাকলে ফলাফল বসা দিতে পারতাম সত্য। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এর মান 0, বি এর মান 0, কিন্তু সি এর মান 1, মানে একটা 1 আছে তাহলে 1 হয়ে যাবে। এখানে দেখো একটা 1 আছে, ফলাফল 1 হয়ে যাবে। এখানে দেখো দুইটা 1 আছে, একটা 1 থাকলে 1 হয়ে যায়, দুইটা 1 হলে তো আরো আগে হবে। এখানে দেখো একটা 1 আছে তাহলে 1 হয়ে যাবে। এখানে দেখো দুইটা 1 আছে তাহলে 1 হয়ে যাবে। এখানে দেখো এর মান 1, বি এর মানও 1, সি এর মান 0, দুইটা 1 আছে তাহলে 1 হয়ে যাবে। এখানে দেখো তিনটাই সত্য, তাইলে আর কি তিনটাই 1 হবে, মানে তিনটা যেহেতু 1 সত্য তাহলে 1ই হবে ফলাফল। তাহলে এবার বি এ প্লাস বি প্লাস সি আমরা কিন্তু বের করে ফেলেছি। ওকে, এখন আসো আমরা এর সাথে সাথেই একটা কাজ করি, যেহেতু এ প্লাস বি প্লাস সি বের করছি, আমরা এ প্লাস বি প্লাস সি হোল বারটা বের করে ফেলি না। এই যে এ প্লাস বি প্লাস সি এটার উপরে বার, মানে এ প্লাস বি প্লাস সি হোল বার, এটা আমরা বের করে ফেলি, ঠিক আছে? সো এ প্লাস বি প্লাস সি হোল বার যদি আমরা বের করি তাহলে কত হবে? এ প্লাস বি প্লাস সি এটার মান কি ছোট্ট বন্ধুরা দেখো, আচ্ছা তোমরা তো এখন পরীক্ষার্থী বড় হয়ে গেছো, এই এ প্লাস বি প্লাস সি এটার মান যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি এটার মান যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি বার মানে উল্টা হবে, 0 হলে এটা 1, 1 হলে এটা 0, 1 হলে এটা 0, 1 হলে 0, 1 হলে 0, আর বলতে পারবো না। ওকে, তার মানে যত জায়গায় 1 ছিল তত জায়গায় 0 হয়ে গেছে, যত জায়গায় 0 ছিল তত জায়গায় 1 হয়ে গেছে। কি মচৎকার, তাই না? তো এখন আমরা এটা বের করে ফেললাম, ভালো কথা। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এবিসি বের করব। কেন এবিসি বের করব? দেখো এবিসি বের করতে হলে এবিসি বার বের করা লাগবে আমাদের, কিন্তু এটা কমপ্লিট। এই যে এটা বের করা হয়ে গেছে, যাক এই যে এটা বের করা হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই অংশটা কিন্তু আমাদের বের করা হয়ে গেছে। ওকে, এবার আমরা এটা একটু বের করার চেষ্টা করি, এটা বের করার চেষ্টা করি। তুমি বলতে পারো ভাই এটা বের করেন, করতে পারো তোমার ইচ্ছা, বাট আমরা আগে এটা করি, সমস্যা নাই। এবিসি করি, তাহলে এবিসি যদি আমরা আগে এবিসি বার বের করতে হলে এবিসি লাগবে, তার মানে আমরা এখানে কি করতে হবে? এখন এবিসি বের করব। তাহলে এবিসি যদি বের করি তাহলে এ বি সি মানে গুণ করব তিনটাকে। তো আমরা জানি গুণের ক্ষেত্রে মিথ্যার পাওয়ার বেশি, অর্থাৎ 0 এর পাওয়ার বেশি। একটাও যদি 0 হয় ফলাফল 0। গুণের ক্ষেত্রে কার পাওয়ার বেশি? গুণের ক্ষেত্রে মিথ্যার পাওয়ার বেশি। যদি একটাও মিথ্যা হয় ফলাফল মিথ্যা। তাহলে এখন দেখো কাকে কাকে গুণ করতেছি? আমি গুণ করতেছি এ বি এবং সি কে, যে দেখো এ বি সি। তাহলে দেখো তো এ বি সি কোথায়? এই যে এ বি সি। তো প্রথম তিনটেই 0, 0 হলে তো 0 হবে, কারণ প্রশ্নে গুণের মধ্যে যদি একটাও 0 থাকে ফলাফল 0। এখানে দেখো এই তিনটার মধ্যে দুইটাই 0 আছে, তাহলে 0 হবে। একটা 0 হইলেই হবে, মিনিমাম একটা লাগবে। এখানে দেখো 0, এখানে দেখো এই যে প্রথমটা 0, তারপরে এখানে দেখো লাস্টের দুইটা 0, মানে এই যে দেখো এখানে এ এর মান 1, সি এর মান 1, কিন্তু বি এর মান 0। এই জন্য আমরা দুঃখিত, ফলাফল 0 দিতে হবে। দুইটা 1 থাকা সত্ত্বেও কিন্তু এখন ফলাফল 0 হয়ে যাচ্ছে, কারণ আমাদের মিথ্যার পাওয়ারটা বেশি। এরপরে দেখো এখানে একটা 0, তার মানে ফলাফল 0। এখানে দেখো তিনটাই সত্য, এই একটা ক্ষেত্রে পাইলাম যে তিনটাই সত্য, তার মানে এখানে ফলাফল সত্য, কারণ এখানে কোনো 0 নাই। ওকে, এবার আসো এটা যেহেতু করতে পারছি, এখন আমরা এবিসি বারটা বের করে ফেলি। এই যে এবিসি বার,
এ বি সি হোল বার, এটা বের করে ফেলি। এটা বের করা তো এখন সহজ, কারণ এ বি সি যেহেতু আমরা বের করছি, এই যে এ বি সির মান যেহেতু আমরা বের করছি, এ বি সি 0 হলে এ বি সি বারের মান হবে 1, 0 হলে 1, 0 হলে 1, এভাবে 0 থাকলে আমরা কি দিয়ে দিব, 1 দিয়ে দেব, কিন্তু 1 থাকলে আমরা 0 দিয়ে দেব। তার মানে আমাদের এটাও বের করা হয়ে গেল। এখন বাকি রইল এই দুইটা, ভাই এইটা আর এইটা বাকি রইল, এটা বাইর করেন। তাহলে প্রথম কাজ আমরা এখন এটা বের করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা এখন কোনটা বের করব, এ বার বি বার সি বার, এটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে চলো এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এটা যদি আমরা বের করি তাহলে কেমন হবে? তাহলে আমরা এখানে এই যে এখানে আমরা এখন বের করব কি, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এই যে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এটা আমরা এখন বের করব। তাহলে এখন কাকে কাকে গুণ দিচ্ছি বলো তো? এখানে কাকে কাকে গুণ দিচ্ছি? এ বারকে বি বারের সাথে এবং সি বারের সাথে গুণ দিচ্ছি। কাকে কাকে গুণ দিচ্ছি বলো তো? এখানে এ বারের সাথে বি বারকে এবং সি বার, এই তিনটা গুণ দিচ্ছি। তার মানে এখন কিন্তু শুরুর তিনটা না, এখন এই যে এই তিনটা গুণ, এ বার বি বার সি বার। তো আমরা জানি এই গুণের ক্ষেত্রে যদি একটা 0 হয় ফলাফল 0। তাহলে এখন দেখো আমরা গুণ করছি কিন্তু এই তিনটাকে, এ বার বি বার সি বার, এই তিনটাকে। তাহলে দেখো এখানে তিনটাই 1, তাহলে ফলাফল হবে 1, কারণ 0 থাকলে ফলাফল 0 হবে, একটা 0 থাকলে ফলাফল 0। দেখো এ বারের মান 1, বি বারের মান 1, কিন্তু সি বার 0, তার মানে ফলাফল 0। এখানে দেখো বি বার 0, ফলাফল 0। এখানে দেখো দুইটা 0, ফলাফল 0। এখানে দেখো এ বারের মান 0, তার মানে ফলাফল 0। আমরা শুধু 0ই দেখবো, কারণ 0 দেখলেই অ্যান্সার 0 হয়ে যাবে। এই দেখো এই দুইটা 0, 0, এই যে দেখো এই দুইটা 0, 0, এটা কামটা করছে কি, তিনটাই 0, তার মানে এটা কি হবে 0, শুধুমাত্র প্রথমটা 1, কারণ প্রথমটার মধ্যে কোনো 0 নাই। দেখো এ বারও 1, বি বারও 1, সি বারও 1, এই জন্য ফলাফল 1। এবার আমরা সর্বশেষ এই যে এটা কিন্তু আমাদের বের করা হয়ে গেল, যে কোনটা আমাদের এই যে এই মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি। দেখো আমরা কিন্তু এই যে এ বার বি বার সি বার, এটা কিন্তু বের করে ফেলেছি। এখন আমরা সর্বশেষ এইটা বের করব, অর্থাৎ এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা আমরা একটু বের করার চেষ্টা করি, যে এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে এখানে আমরা লিখব কি, এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই তিনটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে কি হবে দেখো তো, কাকে কাকে যোগ করতেছে, এ বারকে বি বারের সাথে এবং সি বারের সাথে। তো আমরা জানি যোগের ক্ষেত্রে কি হয়, যোগের ক্ষেত্রে যদি একটা 1 থাকে ফলাফল 1। তাহলে এখন আমরা এ বার বি বার সি বারের মধ্যে যদি 1 দেখি ফলাফল 1। দেখো এখানে 1 আছে, তিনটাই 1, এখানে দুইটা 1, এখানে দুইটা 1, এখানে একটা 1, এখানে একটা, এখানে দুইটা 1, এখানে একটা 1, এখানে একটা, শুধু লাস্টেরটার মধ্যে কোনো 1 নাই। এ বারও 0, বি বারও 0, সি বারও 0, তার মানে লাস্টেরটার মধ্যে কোনো 1 নাই, তার মানে শুধু লাস্টেরটা 0 হবে। আর বাকি সব ক্ষেত্রেই একটা দুইটা তিনটা করে 1 আছে। আর আমরা জানি যোগের ক্ষেত্রে যদি 1 থাকে ফলাফল 1 হয়ে যাবে, তার মানে এই সবগুলো কি হবে আমাদের 1 হবে, ঠিক আছে? সবগুলো 1 হবে। আমাদের কিন্তু কাজ শেষ, আমরা কিন্তু যাক কাজটা শেষ করতে পারলাম, ঠিক আছে? এখন দেখো তো প্রমাণ হয়েছে কিনা, প্রমাণ হয়েছে কিনা। তা প্রমাণ কেমনে ভাই, কেমনে বুঝবো প্রমাণ হয়েছে কিনা? চলো এখন হচ্ছে মজার খেলা। এখন যদি প্রমাণ না হয় এর থেকে কষ্ট আর কিছু নাই, ঠিক আছে? তুমি যত কষ্ট বলো না কেন, এই জন্য কষ্ট পেয়েছি, ওই জন্য কষ্ট পেয়েছি, আমার মন ভেঙে দিল, এর থেকে বড় মন ভাঙা হবে এত কষ্ট করে যখন ছকটা করার পরে দেখতেছ যে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে নাই, এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না। দেখো প্রথমে আমরা দেখব এ বার প্লাস বি বার প্লাস সি, সরি এ প্লাস বি প্লাস সি হোল বার, এইটার সাথে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার মিলছে কিনা। তাহলে প্রথমে দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল বার কোনটা, এই যে দেখো এটা উপরটা মুছে ফেলি, এটা ওকে। দেখো এ প্লাস বি প্লাস সি হোল বার কোনটা, এই যে এইটা, এটা সমান কোনটা হওয়ার কথা ছিল বলো তো, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। দেখো তো এই দুটো মিলছে কিনা, এটা শুরুতে 1 বাকি সব 0, এটা দেখো শুরুতে 1 বাকি সব 0, ওয়াও খুবই মচৎকার, মিলে গেছে। এবার দ্বিতীয় সূত্রটা দেখো, এ বি সি হোল বার সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা মিলছে কিনা দেখো তো। এই যে দেখো এ বি সি হোল বার এটা সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার মিলছে কিনা, এটার সবগুলো 1 লাস্টেরটা 0, এটারও সবগুলো 1 লাস্টেরটা 0, এটাও মিলে গেছে, খুবই মচৎকার। তার মানে আমরা এখন এই দুইটা সূত্র লিখে বলবা যে প্রমাণিত, শেষ। তো ডি মর্গানের সূত্র যদি প্রমাণ চায় তাহলে এইভাবে প্রমাণ করে দিবা, সহজ হিসাব। আমি 3 চলকের জন্য দুইটা সূত্রে প্রমাণ করে দিছি। সো তোমার কাছে যদি প্রশ্ন আসে যে 2 চলক, তাহলে তো আরো সহজ, তখন তুমি সি নেওয়ারই দরকার নাই। আর আরেকটা জিনিস মনে রাখবা, 3 চলক বললে কয়টা ঘর হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর হবে।
3 চলক বললে কয়টা ঘর হয়? 12টা ঘর হয়, এটা মনে রাখবা। আর যদি 2 চলক বলে তাহলে কয়টা ঘর হবে? 10টা ঘর হবে, ঠিক আছে? 2 চলক বললে কয়টা ঘর হবে? 2 চলক বললে 10টা ঘর হবে। কোন কোন ঘর বাদ যাবে আমি বলি, এই সি থাকবে না আর সি বার থাকবে না, আর বাকি সবই থাকে। এ বি থাকবে, এখানে এ বার বি বার থাকবে, এখানে এ প্লাস বি থাকবে, এখানে এ প্লাস বি হোল বার থাকবে, এখানে এ বি থাকবে, এখানে এ বি বার থাকবে, অর্থাৎ শুধু সি গুলো বাদ যাবে আর কি, আর কিছু না। যত জায়গায় সি আছে সব বাদ যাবে। আর এখানে ঘর হবে কয়টা? সারি হবে কয়টা? 4টা। কেন? কারণ 2টা চলক এক্স আর ওয়াই যদি 2টা চলক থাকে, এ আর বি যদি 2টা চলক থাকে, তাহলে আমাদের সারি কয়টা হবে? 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4টা সারি হবে। তো এই 4টা সারি দিবা, ঠিক আছে? 0 1 0 1 0 0 1 1 শেষ, এইভাবেই হিসেব করে দিবা। সো এটা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে একটু জানাও যে জি ভাই ডি মর্গানের উপপাদ্যটা বুঝতে পেরেছি। এখন বল এটা ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। রোহান বলতেছে থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, সৃজনশীল কবে করাবেন? না করাবেন না, সব করাবো, সৃজনশীল করাবো, সুজন সৃজনশীল করাবো। ক্লাসের শুরুতে বলে দিয়েছে, মজৎকারভাবে বুঝতে পারছে ঐশী। ওকে থ্যাংক ইউ সো মাচ। তামা খানম বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। ওকে ভেরি গুড। তোমরা যারা পরবর্তীতে যুক্ত হয়েছে এখনও মেনশন তো করতেছো না, তাদেরকে বলতেছি দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে? দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, মেনশন করে নিয়ে আসো যে এই ক্লাস করো, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন পরবর্তী টপিক হচ্ছে লজিক গেট, ঠিক আছে? তো আমরা এখন একটু লজিক গেট নিয়ে আলোচনা করি। লজিক গেটটা কি সেই সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? শিরিন সুলতানা ম্যাডাম আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আশা করছি ভালো আছেন, চলে আসছেন, এখন মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে? আচ্ছা, নাইমুর রহমান অল ক্লিয়ার ভাইয়া। ভাই এবিসি হোলবার কেমনে বসাইছেন? এবিসি আগে বের করছি না, এবিসির মানগুলোকে উল্টা করে এবিসি হোলবারে বসাই বলছে, ঠিক আছে? আচ্ছা, শরীফ আমান বলছে হাবিব ভাই শিন ম্যাম আপনার ক্লাসে আছে। ওকে, তোমরা ওয়েলকাম জানাও ম্যামকে। চলো আমরা হচ্ছে ক্লাস করি, ঠিক আছে? নিকোলাস না ভাইয়া। তো এখন দেখো লজিক গেট মেইনলি 2 প্রকার। তুমি এতদিন কি জানতা? অনেকে হয়তো বা জানতা যে 2 প্রকার, কিন্তু তুমি এতদিন জানতে হয়তো বা 3 প্রকার, অ্যান্ড গেট, নট গেট, অর গেট। অনেক স্টুডেন্ট এটা বলে, অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করার পরে এটা বলে। এমসিকিউ কখন করাবেন? আজকের এই ক্লাসটা শেষেই এমসিকিউ ক্লাসটা হবে, অর্থাৎ ক্লাসের শেষের দিকে আমরা এমসিকিউ করব। দেখবা এই ক্লাস যারা এটাতে মনোযোগ দিচ্ছ তারা এমসিকিউটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, শান্তমলা বলতেছে অল ক্লিয়ার। ওকে ভেরি গুড। তো চলো ভাই এই লাইভ ক্লাস কবে কবে, ভাই এই লাইভ ক্লাস কবে কবে হবে? তুমি একটু ইয়েতে পেজের মধ্যে একটু খেয়াল রাখবা, তাহলে দেখবা ওইখানে পোস্ট হয়ে যায় সব কিছু। পরবর্তী ক্লাসেরও দেখবো পোস্ট চলে আসবে। এখন দেখো লজিক গেট মেইনলি 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট 3 প্রকার, এটা তোমরা জানো, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। আর যৌগিক গেট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। এই সার্বজনীন গেট 2 প্রকার, একটা হচ্ছে ন্যান গেট আর নর গেট। আর এই বিশেষ গেট 2 রকমের হয়, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। ওকে, সো এই গেটের এই কয়টা গেট আছে আমাদের এর মধ্যে। এখন গেট জিনিসটা কি সেটা আশা করি তোমরা অনেকেই জানো, তারপর আমি একটু বলি। গেট নর্মালি তোমাকে যদি আমি বলি, গেট হচ্ছে একটা মেশিন, ঠিক আছে? একটা মেশিনের মতো মনে করো, গেট হচ্ছে একটা মেশিন, সোজা হিসাব। এই মেশিনের মধ্যে তুমি কিছু দিবা আর এই মেশিন থেকে কিছু আউটপুট পাবা। নর্মালি তুমি যখন ধান ভাঙার মেশিনের মধ্যে কি দাও, ধান ভাঙার মেশিনের মধ্যে তুমি ধান দাও, তাহলে বের হয় কি? চাল, তাই না? তো এটাও এরকম একটা মেশিন, তুমি কিছু দিবা আর সেটার আউটপুট পাবা। তাহলে এই মেশিনে কি করা হয়? এই মেশিনে কি কি জিনিস, যেমন হচ্ছে তুমি একটা মেশিনে হয়তো বা কিছু প্লাস্টিক দিলা, সেই এখান থেকে প্লাস্টিকের জিনিসপত্র, প্লাস্টিকের মগ, প্লাস্টিকের গ্লাস এইসব বের হচ্ছে। তার মানে মেশিনের কাজটা কি ছিল? মগ বানানো বা গ্লাস বানানো। তো এখানে গেটের এরকম কাজ আছে। তাহলে প্রথমে আমরা নট গেটের চিন্তা করি। নট গেটের কাজ কি জানো? এর কাজ হচ্ছে উল্টায় দেয়। এখন আমরা এখানে কি দিতে পারবো, কথা হচ্ছে সেটা। ভাই ধান ভাঙার মেশিনে ধান দেওয়া যায়, কিন্তু এই নট গেটের যে মেশিনটা আছে এখানে আমরা কি দিব? নট গেটের মেশিনে আমরা ওই এখানে যতগুলো গেটই আছে না কেন, সবগুলো গেটের মধ্যে হয় 0 দিতে হবে, না হয় 1 দিতে হবে। এর বাইরে কিছু দেওয়া যাবে? যাবে না, কারণ আমরা এখানে আমরা গেট নিয়ে আলোচনা করতেছি, যেটা বুলিয়ান অ্যালজেব্রা, আমাদের 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না। তার মানে এখন আসো নট গেটের মেশিনে তুমি কি দিবা? মনে করো তুমি 0 দিলা, এর বের হবে কি জানো? নট গেট করে কি? সে উল্টাই ফেলে, অর্থাৎ 0 থাকলে সে 1 করে ফেলে। যদি তুমি এই নট গেটের মেশিনের মধ্যে 1 দাও, তাহলে সে কি করবে জানো? 0 দিয়ে দেয়। এখন কথা হচ্ছে ভাই এখানে সবগুলা তো আপনি বলতেছেন এক একটা এক এক রকম মেশিন, তার মানে কি
সবগুলো চিত্র চেহারা কি একই রকম না, নট গেটের চেহারাটা কেমন সেটা আমরা একটু দেখি। নট গেটের চেহারাটা হচ্ছে, নট গেটের চেহারাটা যদি আমরা দেখতে যাই, নট গেটের চেহারা হচ্ছে এইরকম, এই যে এইরকম ত্রিভুজের মাঝখানে এরকম একটা বৃত্ত থাকে। আর নট গেটের মধ্যে তুমি একটাই মাত্র জিনিস দিতে পারবা। ধান ভাঙার মেশিনে যদি মনে এরকম একটা সিস্টেম থাকে যে একটাই ধান দেওয়া যাবে, এরকম আর কি, নট গেটের মেশিনে শুধু একটাই তুমি দিতে পারবা। তাহলে কি দিবা, মনে করো 0 দিবা, তাহলে আউটপুট কি হবে জানো, 1 হবে। যদি তুমি এখানে 0 না দাও, এখানে যদি 0 না দাও, তুমি কি দিতে পারো, এখানে তুমি 1 দিলা, তাহলে আউটপুট কি হবে, 0 হবে। বুঝতে পারছো, 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে। এটা হচ্ছে নট গেটের কাজ। সো নট গেটটা তাহলে আমরা বুঝতে পারলাম। নট গেটের যদি একটা সারণী তৈরি করি, নট গেটকে বোঝার চেষ্টা করি, তাহলে কি, এটা হচ্ছে মনে করো এ দিলাম, ঠিক আছে, এ নট গেটের মান মনে করো এ দিলাম, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে এ বার। কেন, কারণ দেখো এটা হচ্ছে আউটপুট, আউটপুটকে ওয়াই দিয়ে প্রকাশ করলাম, তাহলে এ হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু এ বার। তাহলে ইনপুটে তুমি কি দিতে চাও, কি দিতে পারো বলো তো, ইনপুটে তুমি কি দিতে পারো সর্বোচ্চ, ইনপুটে যদি তুমি দিতে চাও, তুমি সর্বোচ্চ দিতে পারবা হয় 0 না হয় 1, তাহলে দুইটা জিনিস দিতে পারবা। এর মান কি কি হতে পারে, এর মান হয় 0 হতে পারে, না হয় 1 হতে পারে। তো আমরা জানি 0 থাকলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো 0 থাকলে 1 হয়ে যাওয়া মানে কি, 0কে বার করে ফেলা, তাই না? তার মানে এতে আসলে যেটা থাকবে সেটা বার হয়ে যায়, এ বার হয়ে যাবে। আর যদি 1 থাকে তাহলে সেটা 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের নট গেট। ওকে, তো নট গেটটা কি আমরা বুঝতে পারলাম। এরপরে আসো, নট গেটের পরে যদি আমরা দেখি, নট গেটের পরে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা আসলে একটা ডি এর মতো, ঠিক আছে, এইরকম ডি এর মতো। এই নট গেট তো উল্টায় ফেলে, অ্যান্ড গেট কি করে জানো, অ্যান্ড গেট হচ্ছে গুণ করে। কি গুণ, আমাদের লজিক্যাল যে গুণ আছে বুলিয়ান অ্যালজেব্রা, সেই গুণটা করে। তো অ্যান্ড গেট গুণ করে। এখন গুণ কি একটার সাথে হয়, নট গেটে যেরকম একটা দিলাম, গুণ কি একটার মধ্যে হবে না, অ্যান্ড গেটে মিনিমাম কমপক্ষে তোমার 2টা ইনপুট দিতে হবে। এগুলোকে বলে ইনপুট, ঠিক আছে, যেগুলো আমরা দেই সেগুলো ইনপুট, আর যেগুলো আমরা পাই সেটা আউটপুট। তো 2টা ইনপুট দিতে হবে, এরা গুণ হয়ে যাবে। তার মানে এখানে হবে 0 দিতে পারো, মনে করো 2টাই 0 দিলা, তাহলে আউটপুট কি হবে বলো তো, আউটপুট 1 হবে। 1 হবে না, আউটপুট 1 হবে না, আউটপুট কি হবে, আউটপুট 0 হবে। কারণ আমরা জানি 0 0 গুণ করলে অ্যান্সার 0ই হয়। আবার যদি 2টা 0 এর জায়গায় 2টা 1 দেয়, তাহলে কি হবে, আমরা জানি 2টা 1 গুণ করলে কি হয়, অ্যান্ড গেটের গুণের ক্ষেত্রে, লজিক্যাল গুণের ক্ষেত্রে আমরা দেখছিলাম কিন্তু 2টাই যদি 1 হয় তাহলে ফলাফল 1। কিন্তু যদি একটা 0 একটা 1 হয়, এটা কি হবে, অ্যান্ড গেট কি করে, গুণ করে। তো গুণের ক্ষেত্রে মিথ্যার পাওয়ার বেশি, মানে 0-র পাওয়ার বেশি। একটা 0 হলেই ফলাফল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো, তার মানে এখানে আমরা গুণ করতেছি, অ্যান্ড গেট আসলে কি করে, গুণ করে। তার মানে এখানে যদি আমি এ আর বি দেই, তাহলে কি হবে, ফলাফল কি হবে, এ আর বি কে গুণ করে ফেলবে, শেষ, আর কিচ্ছু না। তো এটা যদি আমরা সত্যক সারণীটা একটু দেখতে যাই, এটা সত্য সারণীটা কি হবে, এটা সত্য সারণীর মধ্যে 2টা ইনপুট থাকবে, কয়টা, 2টা ইনপুট, এ আর বি। আর ফলাফল যদি ওয়াই হয়, ওয়াই এর মান কি হবে, এ বি। এটা হচ্ছে আউটপুট, আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি। এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে, এই দুইটাকে আমরা কি বলবো, ইনপুট। আর এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন ইনপুট যদি 2টা হয়, সারি কয়টা হবে, আমরা জানি 2 টু দি পাওয়ার n। ইনপুট যত হবে n এর মান তত বসাইতে হবে। তাহলে n এর মান কত বসাবো, n এর মান আমরা 2 বসাবো। তার মানে 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে হচ্ছে 4। তার মানে এখানে আমাদের কয়টা সারি হবে, 4টা, একটা 2টা, এই যে 3টা 4টা। তো মান বসাবো কেমনে, 0 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপরে 2টা 0 2টা 1, এইভাবে হচ্ছে আমরা মান বসাবো, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা মান বসাবো। এই যে অনেকে 4টা বলতেছে, থ্যাংক ইউ, নাসরিন, রিপা বলতেছে, তারপর হচ্ছে শান্তমোলা বলতেছে, আরো অনেকেই বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আসো, তাহলে গুণ করলে কি হয়, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলেও হবে 0, 0 আর 1 গুণ 1 আর 0 গুণ করলে হবে 0, কারণ গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে 0, আর 1 আর 1 গুণ করলে 1, শেষ। অ্যান্ড গেটের সত্যক সারণী পরীক্ষায় আসলে দিয়ে দিবা, কি মচৎকার। এবার আসো সর্বশেষ মৌলিক গেট যেটা, সেটা হচ্ছে নট গেট, অর গেট, তাই না? এই অর গেটটা আসলে কি জানো, অর গেটটা হচ্ছে আসলে একটা মাছ, অর গেটটা হচ্ছে আসলে একটা মাছ আঁকতে হবে। তাহলে আমরা এখানে একটা মাছ আঁকি, ঠিক আছে, এই যে দেখো একটা কি মাছ, মনে করো একটা ইলিশ মাছই আঁকি, যাই হোক, মাছ দেখে হাসো না। তো এটা হচ্ছে আমাদের সেই খুবই দামি একটা মাছ, ঠিক আছে, ওকে, মাছ এঁকে ফেললাম। তবে এখানে আসলে মাছ আঁকলে একটু ভুল হবে, তুমি মাছটা পুরাটাই মুছে দিবা, মনে করো মাছটা তুমি পুরাটাই খেয়ে ফেলবা, শুধু লেজটা রেখে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অর গেট, ঠিক আছে, অর গেটের চিহ্ন হচ্ছে এরকম, এই যে অর গেটের চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের অর গেট। মানে অর গেট হচ্ছে আসলে মাছের লেজের মতো আর কি, এরকম।
সো এখানেও ইনপুট অর গেট করে কি জানো, অর গেট হচ্ছে যোগ করে। ওই যে মনে আছে শুরুতে আজকের ক্লাসের শুরুর দিকে লজিক্যাল অর একটা কথা ছিল, অর গেট কি করতেছিল, যোগ করতেছিল, আর লজিক্যাল অ্যান্ড হচ্ছে গুণ করে। তো এখানে আমাদের দুইটা ইনপুট থাকতে হবে এবং একটা আউটপুট থাকে। তো এখানে যদি দুইটা জিরো দাও, দুইটা জিরো যোগ করলে কি হয়, জিরো। যদি দুইটা ওয়ান দাও, দুইটা ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান। যদি একটা জিরো একটা ওয়ান দাও তাহলে কি হবে, যোগের ক্ষেত্রে সত্যের পাওয়ার বেশি। এক যদি আসে একবারও হয়, এক মানে এক যদি থাকে তাহলে ফলাফল ওয়ান হয়ে যাবে, তাহলে ফলাফল ওয়ানই থাকবে। শুধুমাত্র দুইটা জিরো হলে ফলাফল জিরো। যোগটা তোমরা জানো, একটু আগে আমি খুব ভালোভাবে পড়াইছি যোগটা। সো যোগটা কিন্তু পারবা। তার মানে আসল কথা হচ্ছে এখানে এ আর বি যদি থাকে ফলাফল হবে কি, এ প্লাস বি। সেম ভাবে এটা সত্যক সারণী অঙ্কন করো, এটা সত্যক সারণীকে অঙ্কন করতে পারবো না, অবশ্যই পারবা। এটাগুলোর মধ্যে থাকবে ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুইটা, এই যে একটা দুইটা, একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে আমাদের বি। আর আউটপুট আমরা কি পাবো, আউটপুট পাবো আমরা এ প্লাস বি। এই যে আউটপুট হচ্ছে আমাদের এ প্লাস বি। তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুট, সারি হবে কয়টা, চারটা। তাহলে 1 2 3 4, এই যে চারটা সারি এঁকে ফেললাম। এখন এখানে মান বসাবো 0 1 0 1 0 0 1 1। এবার যোগ করো, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। শেষ, আমরা অর গেটের সত্যক সারণীটাও পেয়ে গেছি। সো দেখছো আমরা কিন্তু মৌলিক গেট থেকে যেই প্রশ্নে আসুক না কেন এখন পারবো। মৌলিক গেটের চিত্র দেখছি, সত্যক সারণীও দেখছি, ঠিক আছে। আর মৌলিক গেটের সমীকরণ কি, মৌলিক গেটের সমীকরণ এই যে ওয়াই, এর আউটপুট যদি ওয়াই হয়, ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি, আর এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি, আর ওইখানে ওয়াই ইকুয়াল টু এ বার। শেষ। সো মৌলিক গেটের চিত্র, সমীকরণ, সত্যক সারণী সব কিছু কিন্তু আমরা দেখলাম। এটা ক্লিয়ার কিনা বলো। যাদের গেটে এখন পর্যন্ত সমস্যা ছিল তাদের এখন আর কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। যে এখনো যে ভাইয়া না, এখনো আমার কাছে মনে হয় যে সমস্যা, এরকম কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও, যে না ভাই এখনো সমস্যা লাগতেছে। এই যে মৌলিক গেট, মিনিমাম, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এই তিনটাতে কি সমস্যা নাকি? আব্দুল বলতেছে যে হচ্ছে ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাসান আহমেদ স্যার টিটি এখন আর না ভাইয়া নাই। সুষমা বলতেছে ক্লিয়ার ভাইয়া। মমতাজ বেগম বলতেছে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। নাসরিন ক্লিয়ার, সবাই ক্লিয়ার। সুহাসিনী বলতেছে ক্লিয়ার। আইরিন কাজী বলছে লজিক গেট সব পারি। থ্যাংক ইউ সো মাচ আইরিন কাজী, তাহলে তোমার এখন হচ্ছে সব রিভিশন হয়ে যাচ্ছে। শুভ ক্লিয়ার। ইজি পিজি লেমন স্কুইজি ঐশী সরকার বলতেছে। জাইদ এইচ মান্না বলতেছে ক্লিয়ার ভাইয়া। ওকে, যারা এখনো শেয়ার করো নাই শেয়ার করে ফেলো দ্রুত, আর ফ্রেন্ডদের মেনশন করে রাখো। তো চলো, লজিক গেটের তো আমরা এই তিনটা বুঝতে পারলাম। এখন সার্বজনীন গেট, এটা কোনো গেট না, মানে সার্বজনীন গেট এটা গেট না। সার্বজনীন গেট হচ্ছে একটা নাম। কার কার, এই ন্যান্ড গেট আর নর গেট, এদেরকে সার্বজনীন গেট বলা হয় আর কি। যাই হোক, সো এই গেটটা হচ্ছে নাম কি, ন্যান্ড, এটার নাম কি, নর। এই গেট দুইটার নাম কি, ন্যান্ড আর নর। এই গেট দুইটার নাম কি, এই গেট দুইটার নাম হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট, এই দুইটা জিনিস। তাহলে এখন ওকে মিমুর রহমান, থ্যাংক ইউ। এখন দেখো ন্যান্ড গেট আর নর গেট যদি আমরা বুঝি, ন্যান্ড গেটটা আসলে কি, এগুলো যৌগিক গেট, মানে এরা আসলে মেইনলি নিজেরা কোনো গেট না। দেখো এখানে যে গেটগুলো আছে এগুলো সব কিন্তু যৌগিক গেটের আন্ডারে, মানে এরা আসলে নিজস্ব কোনো গেট না। এরা এর থেকে কিছু ধার করে, ওর থেকে কিছু ধার করে নিজেরা নতুন একটা গেট তৈরি করে। এগুলো হচ্ছে আমাদের এই যৌগিক গেট। এই যৌগিক গেট কি কি আছে, ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটা গেট আছে এখানে, ঠিক আছে, ন্যান্ড গেট আর নর গেট। সো ন্যান্ড গেট আর নর গেট যদি আমরা একটু দেখি, ন্যান্ড গেট নর গেটটা আসলে কি। ন্যান্ড গেটটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট থাকে, এই অ্যান্ড গেটের সামনে একটা নট থাকে, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের চিত্রটা হয় এরকম। অর্থাৎ সোজা কথা হচ্ছে ন্যান্ড গেট কি করে জানো, ন্যান্ড গেট হচ্ছে, ন্যান্ড গেটটা আসলে সেই ন্যান্ড এর মানে হচ্ছে নট আর সাথে আছে অ্যান্ড, এই দুইটা মিলে হচ্ছে ন্যান্ড, নট আর অ্যান্ড মিলে হচ্ছে ন্যান্ড। তার মানে এখানে একটা অ্যান্ড থাকে, অ্যান্ড গেট থাকে, আর একটা নট গেটেরও চিহ্নটা আসে। অর্থাৎ এটা আসে কিভাবে আমি তোমাকে বলি, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, এটা আমাদের কি নট গেট, কি এরকম না, এরকম নট গেট। তো নট গেট যদি এখন অ্যান্ড গেটের সাথে আমরা যুক্ত করে দিই, এই যে এরকম যুক্ত করে দিই, তাহলে এরকম হয়। তো আসলে চিত্রটা একসাথে আঁকানো হয় এরকম ভাবে, এটার মাথায় এই বিন্দুটা দিয়ে দেওয়া হয়। এই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। মানে ন্যান্ড গেট কিরকম সেটা আশা করি বুঝতে পারছো। ন্যান্ড গেটের চিত্র হচ্ছে এই যে প্রথমে অ্যান্ড গেট আর নট গেটের ওই বিন্দুটা আসে, ন্যান্ড গেট। সো এখানে কি হয় আমি বলি, এখানে হচ্ছে এ আর বি দুইটা গেট যদি থাকে, দুইটা ইনপুট যদি থাকে, এ প্রথমে অ্যান্ড হয়, অ্যান্ডের কাজ করে। ন্যান্ড গেট আগে কি করে, অ্যান্ডের কাজ করে। তো অ্যান্ডের কাজ কি, গুণ করা। তাহলে এ আর বি হলে
এ বি করবে, অ্যান্ড গেট গুণ করে, সো এ বি হবে। আর নট গেট কি করে, উল্টে যায়, তার মানে এখানে বার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসো ন্যান্ড গেট তো বুঝতে পারলাম। এবার আসো এটা হচ্ছে ন্যান্ড গেটের কাজ। নর গেট কি করে, নর গেট অর প্লাস নট এটা মিলে হয় নর। ঠিক আছে, অর প্লাস নট এটা মিলে হয় নর। সো অর গেটের জন্য আমরা জানি কি, অর গেটের চিহ্ন কেমন, মাছের লেজের মতো, তাই তো? এর মাথার সামনে কি থাকে, একটা নট গেট থাকবে এরকম। এখন যদি তুমি এখানে দুইটা ইনপুট দাও এ আর বি, তাহলে আউটপুট কি হবে বলো তো? প্রথমে অর গেটের জন্য যোগ হবে আর নটের জন্য উল্টে যাবে, অর্থাৎ এ প্লাস বি এটার উপরে হবে হোল বার। ঠিক আছে, অর গেটের কাজ কি, যোগ করা, আর নটের কাজ হচ্ছে উল্টে দাও। এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট। এখন এদের কেন সার্বজনীন গেট বলা হয় সেটা একটু বলে রাখি। দেখো, নট গেট কি করে, উল্টায় ফেলে। অ্যান্ড গেট কি করে, গুণ করে। এবং আমাদের হচ্ছে অর গেট কি করে, যোগ করে। তো ওইখানে তিনটা গেটের তিনটা কাজ, তুমি কিন্তু নট গেট দিয়ে অ্যান্ড গেট গুণ করতে পারবো না। নট গেটের কাজই শুধু উল্টানো, অর গেটের কাজ শুধু যোগ করা, অর গেট দিয়ে তুমি গুণ করতে পারবে না। আবার অ্যান্ড গেটের কাজ গুণ করা, তুমি অর গেট যোগ করতে পারবে না। অর গেটের কাজ যোগ করা, অ্যান্ড গেটের কাজ গুণ করা, মানে যেটার যেই কাজ ওই কাজ ছাড়া সে আর অন্য কিছু করতে পারে না। তবে এই যে ন্যান্ড গেট, সে কি পারে জানো, সে নট গেটের মতো উল্টাইতে পারে, সে যোগও করতে পারে, সে গুণও করতে পারে, তিনটা কাজই করতে পারে সে। এই তিনটা কাজ করতে পারে বিধায় এটাকে বলা হয় সার্বজনীন গেট। শুধুমাত্র সে একাই একশো না, এর সাথে নর গেটটাও, সেও তিনটা কাজই করতে পারে। এই জন্য এদেরকে বলা হয় সার্বজনীন গেট। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই ন্যান্ড গেট আর নর গেট দ্বারা মৌলিক গেটের কাজ করা যায় বিধায় এদেরকে বলা হয় সার্বজনীন গেট। ঠিক আছে, তো সার্বজনীন গেটটা আশা করি তোমরা বুঝতে পারছো কেন এদেরকে সার্বজনীন গেট বলা হয়। এখন ভাই কেমনে আপনি বললেন যেটা দিয়ে নট গেট প্রমাণ করা যায়, কেমনে আপনি বললেন যেটা, এটা আমরা পরবর্তী ক্লাসে যখন সৃজনশীল আলোচনা করব তখন দেখবো ইনশাল্লাহ। সো এটা নিয়ে আমাদের আলোচনা শেষ, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এখন এর পরবর্তী যে দুইটা গেট আছে, আচ্ছা এটা সত্যক সারণীটা একটু এঁকে ফেলি। সত্যক সারণীটা যদি আমরা দেখি, যদি দুইটা ইনপুট হয়, এই যে দেখো দুইটা ইনপুট এ বি, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হচ্ছে আগে গুণ করবে, এ আর বি কে গুণ করবে, পরে এ আর বি কে বার করে দেবে, এটা হচ্ছে আমাদের আউটপুট। তার মানে আউটপুট হচ্ছে কি, y ইকুয়াল টু এ বি হোল বার। তাহলে এ বি যেহেতু দুইটা ইনপুট, দুইটা চলক, তাহলে আমাদের চারটা ঘর হবে, 0 1 0 1, আর এখানে হবে 0 0 1 1। এখন দেখো এ আর বি দুইটা 0 গুণ করলে 0 হয়, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। আর এ বি বার কি হবে, উল্টায় যাবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা হচ্ছে সত্যক সারণী। এই দুটো হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, সেম ভাবে তোমরা যোগেরটাও করে ফেলবা। এই যে এটার ক্ষেত্রে এখানেও আমাদের এ আর বি থাকবে। এটার কাজ হচ্ছে কি, প্রথমটার মধ্যে আমরা এ প্লাস বি বের করব, এরপর আমাদের ফলাফল যেটা এ প্লাস বি বার সেটা বের করে ফেলবো। তাহলে দুইটা যেহেতু চলক, তাহলে চারটা ঘর হবে, 0 1 0 1, এটা হবে 0 0 1 1। এবার তুমি যোগ করে ফেলো, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। এদেরকে উল্টাই ফেললে এইটা হবে শেষ। এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী, আর এটা হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। সেটা আমরা বুঝতে পারলাম। লাস্টে আমরা দুইটা গেট দেখি, এক্স অর আর এক্স নট। ঠিক আছে, এক্স অর গেট আর এক্স নর গেট, এই দুইটা গেট সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো এক্স অর গেটটা কি, এক্স অর গেট সম্পর্কে যদি আমরা একটু দেখি, এক্স অর গেটটা আসলে যে কাজটা করে সে হচ্ছে আমাদের এই যে অর গেটটা, নর গেটের সাথে এই যে আমাদের অর গেট, ঠিক আছে, এই যে অর গেট, ঠিক আছে, এই অর গেটের সাথে এখানে দুইটা ইনপুট থাকলে, এ আর বি থাকলে, এখানে যে এ আর বি যদি থাকে, তাহলে সে করে কি, এ জর বি, মানে এটা হচ্ছে এ এক্স জর বি, এটার আউটপুট এরকম হবে। এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। সেম ভাবে এক্স নর যেটা, এই এক্স জর গেটের সামনে একটা নট যুক্ত হয়, সেটা হচ্ছে এক্স নর, এই যে একটা বিন্দু যুক্ত হয়। এখানে দুইটা ইনপুট থাকে, এর আউটপুট হবে এ এক্স জর বি, এটার উপরে একটা টুপি পরায় দেয়, শেষ। এটা হচ্ছে আমাদের, এই চিহ্নটা হচ্ছে কিরকম আমি দেখি, এই চিহ্নটা হচ্ছে এরকম, বৃত্তের ভিতরে একটা প্লাস। ওকে, সো এর উপরে একটা বার চিহ্ন দিয়ে দেয়, এটা হচ্ছে এক্স নর। ঠিক আছে, এটা ভাঙাইলে হয় কি জানো, এ বার বি বার প্লাস এ বি, এরকম একটা মান হয়। তো এইগুলো আমরা ডিটেলস দেখবো আমাদের সৃজনশীল ক্লাসে, এই জন্য আমি এখানে বেশি আলোচনা করতেছি না। সো এক্সর আর এক্স নটটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসো এনকোডার। এনকোডার আর ডিকোডার আমি একসাথে তোমাকে বুঝাই দেই। এনকোডার আর ডিকোডার হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা কম্পিউটার, ঠিক আছে,
কম্পিউটার, এই কম্পিউটারে কি তুমি মানুষের ভাষা বুঝাইতে যাইবা না? অবশ্যই মানুষের ভাষা বুঝাইতে চাইবা, তাই তো? তো মানুষের ভাষা যদি বুঝাইতে চাও, কম্পিউটার কি সরাসরি বুঝে না? কারণ তুমি এবিসি লিখলে কি সে সরাসরি এবিসি বুঝবে না? তাহলে তাকে যেই জিনিসটা বুঝাই দেয় তার নাম হচ্ছে এনকোডার। সে এই এনকোডার কি করে? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেয়। আবার কম্পিউটার দেখে দেখে মানুষ পড়ে না, লেখা পড়ে না, তাহলে কম্পিউটার লেখা কেমনে পড়তে পারে? কম্পিউটার তো 0 1 ছাড়া কিছু বুঝে না, বাট কম্পিউটার তো অনেক কিছু আমরা দেখতে পারি, তাহলে আমাদেরকে কেমনে সেগুলো বোঝায়? তো সেগুলো বোঝানোর জন্য আলাদা একটা মেশিন আছে যেটার নাম হচ্ছে ডিকোডার। তো এই কি করে? এই কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তার মানে এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তো এদের যে সার্কিটটা হয় সেটা যদি আমি তোমাকে বলি, এটা হচ্ছে আমাদের এনকোডার যদি হয়, এটা যদি হয় একটা এনকোডার, এটা হচ্ছে মনে করো আমাদের একটা এনকোডার। সো এটা যদি আমাদের এনকোডার হয়, সো এনকোডারের ক্ষেত্রে মনে রাখবা ইনপুট যতগুলো হবে মানে আউটপুট যতগুলো, আউটপুট যদি দুইটা হয় মানে সূত্রটা হবে আউটপুট যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে ইনপুট হচ্ছে n, সরি আউটপুট যদি n হয়, সরি ভুল করছি, এখানে আউটপুট যদি n হয় ইনপুট হবে 2 টু দি পাওয়ার n। ব্যাপারটা হচ্ছে যদি আউটপুট দুইটা হয় তাহলে n এর মান কত? 2, তাহলে ইনপুট কত হবে? 2 টু দি পাওয়ার n এর মান তো 2 মানে 4। তাহলে দেখো দুইটা যদি আউটপুট হয় ইনপুট হবে 4টা, এই যে দেখো 4টা, তার মানে আউটপুট যতগুলো হবে n এর মান হচ্ছে তত। এনকোডারের ক্ষেত্রে আউটপুট যতগুলো হবে n এর মান হচ্ছে তত। তাহলে আউটপুট যেহেতু দুইটা এনকোডারের, তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে ইনপুট কয়টা হবে? ইনপুট হবে 4টা। এটা নিয়ে কিন্তু এমসিকিউ আসবে, বলবে এনকোডারের আউটপুট যদি হয় 3টা তাহলে ইনপুট কয়টা হবে? তাহলে ইনপুট হবে 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় 3 হবে এখন, তার মানে 2 টু দি পাওয়ার n মানে 8, তার মানে 8টা হবে তখন। যদি 3টা আউটপুট হয় তাহলে ইনপুট কয়টা হবে? 8টা। এটা মনে রাখবে, এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। আর ডিকোডারে তার উল্টাটা হয়, ডিকোডারে কি হবে? তার উল্টা হবে, এই যে ডিকোডারে তার উল্টা হবে। ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি হয় তোমার n, তাহলে আউটপুট হবে তোমার 2 টু দি পাওয়ার n। তাহলে ইনপুট যদি হয় তোমার n, তাহলে আউটপুট কি হবে? আউটপুট হবে তোমার 2 টু দি পাওয়ার n। তাহলে ইনপুট এখানে কয়টা? 2টা, তাহলে আউটপুট কত হবে? 2 টু দি পাওয়ার 2, তার মানে 4, 4টা, তার মানে দেখো 2টা ইনপুট হলে আউটপুট 4টা, উল্টা, ঠিক আছে? অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে, এটা কিন্তু ডিকোডার, এটা হচ্ছে আমাদের ডিকোডার। সো ডিকোডারের ক্ষেত্রে ইনপুট হবে n, আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। আর এনকোডারের ক্ষেত্রে এই 2 টু দি পাওয়ার n আউটপুট থাকবে না, ইনপুট হবে আর n হবে আউটপুট, শেষ। এটা মনে রাখতে পারলেই হবে। তো এই যে দেখো এনকোডার হচ্ছে যা মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, যেখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে n সংখ্যক আউটপুট থাকবে। আবার ডিকোডারের ক্ষেত্রে এটা হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, যেখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকবে, যেখানে ইনপুট থাকবে 2 টু দি পাওয়ার শুধু n সংখ্যক। এই যে দেখো 2 সংখ্যক ইনপুট থাকলে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা আউটপুট থাকবে। এটা হচ্ছে আমাদের ডিকোডারের কাজ। তো এনকোডার ডিকোডার আলোচনা হয়ে গেল। অ্যাডার আসলে কি করে? অ্যাডার আসলে যোগ করে। সে কি করে? যোগ করে। তো যোগ করার কাজ হচ্ছে অ্যাডার। এই অ্যাডার দুই ধরনের হয়, কি কি? একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডারের ক্ষেত্রে সে 2টা বিটের যোগ করে। কয়টা বিটের যোগ করে? 2টা বিটের। মনে করো 0 আর 1, এখানে কয়টা বিট? 2টা বিট। 2টা বিটের যোগ করে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার কি করে? সে 3 বিটের যোগ করে। কেমনে 3 বিটের যোগ করে মনে আছে? যদি আমরা এখানে লিখি সংখ্যা পদ্ধতিতে দেখছিলাম, মনে করো যোগ করব আমরা কি 0 1 এর সাথে আমরা 1 1 যোগ করব। তাহলে দেখো তো 1 আর 1 যোগ করলে কত? 0। এখানে 2 বিট যোগ করলাম। আমরা জানি 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এখন এখানে কয় বিট যোগ করা লাগে? দেখো তো এখানে 3 বিট যোগ করা লাগবে। তার মানে এই 3 বিটের যোগটা কে করে? সেটা করে ফুল অ্যাডার। তার মানে হাফ অ্যাডার করে 2 বিটের যোগ আর ফুল অ্যাডার করে কি? 3 বিটের যোগ। তো হাফ অ্যাডারের যদি আমরা ডিটেলস পড়বো না, ডিটেলস আমরা সিকিউতে পড়বো। এটার একদম সত্য সারণী যা আছে, সত্য সারণী বলতে পারি এটার প্রমাণটা আর কি। হাফ অ্যাডারের আমরা হচ্ছে লজিক, চিত্র, ডায়াগ্রাম সব কিছু দেখবো। তারপরে এখানে আমি একটু দেখাই দিচ্ছি। হাফ অ্যাডারের 2টা ইনপুট থাকবে, কারণ হাফ অ্যাডার যোগ করবে কয়টা? 2টা বিট, এই যে 2টা বিট। আর আউটপুট কি হবে জানো? আউটপুট হবে একটা ফলাফল, সাম এবং ক্যারি। ভাই কেমনে? দেখো আমি যদি তোমাকে এখানে 2টা বিট যোগ করি, এই যে 1 আর 1 যদি যোগ করি, এখানে কয় বিটের যোগ করতেছি? 2 বিটের। তার মানে এই এ এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে কি? 1। এই 2 বিট আমি যোগ করতেছি। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 0। তার মানে এই 0টা আসলে কি? এই 0টা হচ্ছে আসলে আমাদের সাম। কিন্তু হাতে তো 1 থাকে ভাই, এই 1টা আবার কি? এই 1টা হচ্ছে আসলে আমাদের এই ক্যারি। তার মানে এই 2টা বিট হচ্ছে আমাদের ইনপুট আর এই সামটা হচ্ছে আমাদের ফলাফল। আর যদি হাতে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ক্যারি। আর যদি হাতে না থাকে তাহলে ক্যারির মান 0।
বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফুল অ্যাডারে কি হবে? ফুল অ্যাডারের ক্ষেত্রে এখানে 3 বিট যোগ হবে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিআই, আর আউটপুট হবে আমাদের সাম আর ক্যারি। ভাই এখানে আবার সিআইটা কি? দেখো সিআইটা হচ্ছে, আমি যদি এখানে দেখাই যে 1 1, তারপর হচ্ছে 0 1, ওকে। তো দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 0, হাতে থাকে 1। এই একটা আসলে কি বলতো? এই একটা আসলে ক্যারি ছিল না, আগের ক্যারি ছিল না, এই আগে এই দুইটা যোগ করার ক্যারি, তার মানে এটা কিন্তু আগের ক্যারি ছিল। তো এখন আমি যোগ করবো এই তিনটাকে, এই তিনটার মধ্যে এ এর মান হচ্ছে, এই যে এই 0টা হচ্ছে এ এর মান, আর এই 1টা হচ্ছে বি এর মান, আর এই যে আগে হাতে 1 ছিল সেই 1টা হচ্ছে এই সিআই এর মান। বুঝতে পারছো? এই 1টা উপরের ক্যারি 1টা হচ্ছে এই ক্যারি ইনপুট, মানে এখন যোগের ক্ষেত্রে আগের ক্যারিটা হচ্ছে আমাদের এই সিআই এর মান। এবার আমরা কি করি? এই যোগ করি, এখানে 1 আর দুইটা 1 যোগ করলে 0 হয়, আবার হাতে কি থাকে? হাতে আবার 1 থাকে। তাহলে এখন এই 3টা বিট যোগ করার পরে ফলাফল 0 হয়েছে। এই 0টা আসলে কি জানো? এই 0টা হচ্ছে আমাদের এই সাম ফলাফল, কিন্তু হাতে আবারও 1 রয়ে গেল, এই 1টা হচ্ছে আসলে এই ক্যারি আউটপুটের মান। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা ডিটেলস আলোচনা করব আমরা সিকিউ ক্লাসে। সো ফুল অ্যাডার সম্পর্কে আমাদের আলোচনা শেষ। ফ্লিপ ফ্লপ কিছু এখন আমাদের হচ্ছে থিওরিটিক্যাল জিনিস আছে। ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের মেমোরি ডিভাইস, এটা 1 বিট সংরক্ষণ করতে পারে, অর্থাৎ সে হয় 0 সংরক্ষণ করবে, না হয় 1, একটা বিট সংরক্ষণ করতে পারে। এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের সংখ্যাটা গুরুত্বপূর্ণ দেখো। আর মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপকে মাল্টি ভাইব্রেটরও বলে। প্রশ্ন আসবে, মাল্টি ভাইব্রেটর কাকে বলে? ফ্লিপ ফ্লপকে। এরপর কয়েক ধরনের ফ্লিপ ফ্লপ আছে, যেমন হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপ আমাদের আলোচনা হলো। এখন এই ফ্লিপ ফ্লপ ব্যবহার করে কোথায়? মেমোরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়, রেজিস্টারে ব্যবহার করা হয়, কাউন্টারে ব্যবহার করা হয়, এবং ডাটা ট্রান্সফারেও কি এই ফ্লিপ ফ্লপটা ব্যবহার করা হয়। সর্বশেষ আমরা দেখি রেজিস্টার জিনিসটা কি। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ, মানে একটা ফ্লিপ ফ্লপ না, এখানে কয়েকটা ফ্লিপ ফ্লপ মিলে এই কয়েকটা, মনে করি এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এই একগুচ্ছ ফ্লিপ ফ্লপ মিলে তৈরি হয় একটা রেজিস্টার। আর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে একটা একটা করে বিট সংরক্ষণ করতে পারে। ঠিক আছে? এরপরে দেখো n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে। যদি বলা হয় 8 বিট রেজিস্টার, তাহলে 8 বিট রেজিস্টারের মধ্যে কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে? 8টা ফ্লিপ ফ্লপ থাকবে। কয়টা ফ্লিপ ফ্লপ? 8টা। এই যে 8 বিট রেজিস্টারের মধ্যে তুমি হয় 0 1 1 0 0 1 এই যে বসাইলে কয়টা বসাইতে পারলা বলো তো? 8টা মান বসাইতে পারলা। তার মানে 8 বিট রেজিস্টারে 8টা ফ্লিপ ফ্লপ থাকবে, মানে 8টা বিট তুমি সংরক্ষণ করতে পারবা। তো এটাই আর কি বলা হচ্ছে রেজিস্টার। আর সর্বশেষ টপিক আমাদের আজকে কাউন্টার। কাউন্টার হলো এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট, যা প্রধানকৃত ইনপুটকে পালসের সংখ্যা গুনতে, প্রধানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এটাও এক ধরনের রেজিস্টার, এটা কিন্তু বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। এখন আসো এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এটার অ্যান্সার দাও সবাই। ঠিক আছে? আমরা এমসিকিউটা দেখে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। সবাই এমসিকিউ ক্লাসে অংশগ্রহণ, মানে এমসিকিউর অ্যান্সার দেওয়াতে অংশগ্রহণ করবা, যেন সবাই পারো। ইনশাল্লাহ সবাই পারবে, যারা ক্লাসটা শুরু থেকে করছো তারা ইনশাল্লাহ এখন সবাই পারবে। এমসিকিউর জন্য সবাই এখন প্রিপেয়ার হয়ে গেছো, সমস্যা নাই। সেখানে বলো কোন ডিজিটাল সার্কিটে ইনপুট ও আউটপুট সংখ্যা সমান, অর্থাৎ ইনপুট যদি হয় 2টা, আউটপুটও 2টা, ইনপুট যদি হয় 1টা, আউটপুটও 1টা। বলো তো ইনপুট ও আউটপুট সংখ্যা সমান কোথায়? একের সি বলতেছে, প্রান্ত বলতেছে একের সি। ওকে, দেখি তো একের অ্যান্সার কি সি কিনা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। একের অ্যান্সার হচ্ছে সি, হাফ অ্যাডার। ওকে, ভেরি গুড। জাহেদ বলতেছে একের সি, সাদিয়া বলতেছে একের সি। থ্যাংক ইউ। এনকোডার হচ্ছে অ্যান্সার। তোমরা অ্যান্সার দেওয়ার সময় বলবা যে একের সি, শুধু সি বলবা না, ঠিক আছে? তারপর আসো 2 নম্বরে যদি আমরা যাই, 2 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি সঠিক নয়, মানে ভুল কোনটা, মানে সঠিক নয় মানে ভুল কোনটা, ভুল সেটা আমাদের বের করতে বলছে। তাহলে সঠিকটা বের করতে বলে না, সঠিক নয় কোনটা সেটা। এটা কিন্তু ডি মর্গানের মৌলিক উপপাদ্য, আজকে ক্লাসের শুরুতে আমরা আলোচনা করছি। তার মানে এটা অ্যান্সার না। এটাও মৌলিক উপপাদ্য, এটাও অ্যান্সার না। এটাও মৌলিক উপপাদ্য, এটাও অ্যান্সার না। কিন্তু এটা কোনো উপপাদ্যের মধ্যেই পড়ে না, এটা ভুল। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সঠিক নয়। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের ডি। সঠিক নয় কোনটা? ডি, 2 এর ডি। অনেকে বলতেছে 2 এর ডি, রাতুল বলতেছে 2 এর ডি, তাসমি বলছে 2 এর সি। 2 এর সি না ভাইয়া, 2 এর অ্যান্সার হচ্ছে ডি। 2 এর অ্যান্সার হবে ডি, 2 এর সি না, 2 এর অ্যান্সার হচ্ছে ডি। যারা 2 এর সি বলছো আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। এখানে যে উপরে যে কমাটা, কোলনটা দেখতে পাচ্ছ, কমার মতো অ্যাপোস্ট্রফি, ওটা হচ্ছে আসলে বার, এ বার বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি। 3 নম্বর প্রশ্ন 20 মিনিট পর, 10-15 মিনিট পর।
ওকে, মৌলিক গেট কয়টি? মৌলিক গেট কয়টি? এটার অ্যান্সার তো সবাই পারা উচিত, 3 নম্বরের অ্যান্সার। এটা কিন্তু তোমরা সবাই পারা উচিত যে মৌলিক গেট কয়টি। বলো তো মৌলিক গেট কয়টি, দ্রুত। ওকে, সবাই বলতেছে তিনটি। রাবে আক্তার, লিমা ইসলাম, আরো অনেকে আগে বলছে। আলামিন বলছে 3-এর বীজ। থ্যাংক ইউ সো মাচ। 3টি মৌলিক গেট, 3টি, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট। তার পরবর্তী প্রশ্ন, কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত? অর্থাৎ ইনপুটে তুমি যেটা দাও আউটপুটে তার উল্টা হয়ে যায়। বলো তো 4 নম্বরের অ্যান্সার কি? দেখো এগুলো কিন্তু তোমরা সবাই পারতেছো এখন। থ্যাংক ইউ। বলো। দ্রুত বলো। 4-এর এ। আচ্ছা, শিবু বলতেছে 4-এর এ। ইয়েস, নট গেট। কারণ নট গেট আমরা 0 দিলে আউটপুট হয় 1, 1 দিলে হয়ে যায় 0। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, যেখানে বলা আছে কোনটিতে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হয়। এটাতে কিন্তু অনেক সময় প্যাচ লাগাও তোমরা। এই অ্যান্সার এনকোডার না হয় ডিকোডার, বাট তোমরা প্যাচ লাগাই ফেলো। বলো তো 5 নম্বরের অ্যান্সার কি হবে? প্যাচ যেন না লাগে। বলো 5-এর অ্যান্সার কি হবে? প্যাচ লাগানো যাবে না। 5 নম্বরের অ্যান্সার কি হবে? কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত হবে সেটা বলো। কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত হবে? এটাতে এই যে এনকোডার ডিকোডার এটা নিয়ে শুধু প্যাচে পড়ে যাও, তাই না? আমিও প্যাচে পড়তাম, তারপর আমি তোমাদেরকে সহজভাবে বলে দিই। ইনপুট, এই যে দেখো, এটা হচ্ছে ইনপুট। এই 4টা মনে রাখো। ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? আর এটা হচ্ছে এনকোডার, এটা হচ্ছে ডিকোডার। এটা হচ্ছে আমাদের ডিকোডার, ঠিক আছে? এনকোডার আর ডিকোডার। সো এনকোডারের ক্ষেত্রে ইনপুট হবে তোমার বেশি, মানে 2 টু দি পাওয়ার n, আর আউটপুট শুধু n। আর ডিকোডারের ক্ষেত্রে আউটপুট হবে বেশি, ইনপুট হবে শুধু n। ওকে, তাহলে মনে রাখবা এনকোডারের ক্ষেত্রে ইনপুট বেশি 2 টু দি পাওয়ার n, আর ডিকোডারের ক্ষেত্রে আউটপুট 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n আউটপুট চাইছে। কার আউটপুট 2 টু দি পাওয়ার n? ডিকোডারের। এই যে অনেকে বলতেছে 5-এর অ্যান্সার সি, 5-এর সি, বিপ্লব, রাকিব আর অনেকজন বলতেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, 5-এর অ্যান্সার কি হচ্ছে? 5-এর অ্যান্সার হচ্ছে আমাদের ডিকোডার। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে ডিকোডার, সি। এরপরে 5-এর পরে যদি আমরা 6 নম্বর প্রশ্ন দেখি, সার্বজনীন গেট কয়টি? সার্বজনীন গেট কয়টি? এই সার্বজনীন গেট কয়টি এটা তুমি বলার আগে তোমার কাজ হচ্ছে তুমি আগে তোমার একটা ফ্রেন্ডকে মেনশন করো। শিক্ষার্থী, এইচএসসি শিক্ষার্থী ফ্রেন্ডকে মেনশন বল, এই যে এই এমসিকিউর অ্যান্সারটা কি? সার্বজনীন গেট কয়টি? যদি না পারে তাহলে বলবি যে তুই যদি 45 দিনে ক্লাসটা না করস তাহলে তুই ফেল করবি ভাই, তাড়াতাড়ি ক্লাস কর, ঠিক আছে? আর আরেকটা কাজ হচ্ছে, যারা এখনো শেয়ার করা নাই অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা। তোমার 3য় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের কনসেপ্টটা তো ক্লিয়ার হচ্ছেই, পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি তোমার এমসিকিউ সলিউশন হয়ে যাচ্ছে। আর পরবর্তী সিকিউ ক্লাসে কিন্তু তুমি সিকিউ বুঝতে পারবে না সহজে যদি এই ক্লাসের কনসেপ্টগুলো তোমার মাথায় না থাকে। ওকে, সবাই দুইটি বলতেছে। সার্বজনীন গেট 2টি, কি কি? সেই 2টা হচ্ছে, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, আর একটা হচ্ছে আমাদের নর গেট। এটা কি আমরা জানি? এটা কি জানি ছোট্ট বন্ধুরা? বলো তো। সার্বজনীন গেট যে 2টা, এটা তো আমরা সবাই জানি। আজকের ক্লাসে আলোচনা দেখো, যতগুলো এমসিকিউ আমরা দেখতেছি সবগুলো কিন্তু আজকের ক্লাসে আলোচনা করছে। তার মানে তোমাদেরকে কোনো কিছুই আমি হচ্ছে ছাড় দিচ্ছি না, সব কিছু পড়াইতেছি। সো সেই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যদি আইসিটিতে তোমার এখনও দুর্বলতা থাকে, তুমি ক্লাসগুলো রেগুলার করলে ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না। দ্বিতীয় সপ্তাহে আমাদের এই নেক্সট সপ্তাহে যে রুটিনটা পাবলিশ হবে, সেখানে আইসিটি ক্লাস যেদিন দেখবা অবশ্যই সেই ক্লাসে যুক্ত হয়ে যাবে। তাছাড়াও তোমাদেরকে পেজ থেকে জানিয়ে দেওয়া হবে, প্রতিদিন পেজে ফলো রাখবা যে কখন কখন ক্লাস হবে বলে দেওয়া হয়, সেই ক্লাসগুলোতে যুক্ত থাকবা। তোমার 5টা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার, এমসিকিউ ক্লিয়ার, সিকিউ ক্লিয়ারের দায়িত্ব আমি নিচ্ছি আইসিটির। ওকে, সো সার্বজনীন গেট 2টি, ন্যান্ড গেট এবং নর গেট। এরপরে বিশেষ গেট কয়টি, মানে স্পেশাল গেট? স্পেশাল গেট কয়টি বলো তো? স্পেশাল গেট কয়টি? স্পেশাল গেট হচ্ছে আমাদের 2টি, একটা হচ্ছে এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। স্পেশাল গেট হচ্ছে আমাদের 2টি, এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট।
সর্বশেষ আমরা সর্বশেষ না, শুরুতে হইল, এবার হচ্ছে 8 নাম্বার, নিচের কোনটি সার্বজনীন গেট? এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার তোমাদের থেকে শুনতে যাচ্ছি। নিচের কোনটি সার্বজনীন গেট? দ্রুত, সার্বজনীন গেট নিচের কোনটি? নিচের কোনটি সার্বজনীন গেট? সার্বজনীন গেট দেখি এটার অ্যান্সার কি বলে। একজন বলছে ন্যান্ড। আচ্ছা, প্রশ্ন 8 নাম্বার 8 দিয়ে বলবে, সিকিউ করাবে না? হ্যাঁ ভাইয়া সিকিউ করাবো, আজকের ক্লাসে সিকিউ না, আমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের সিকিউ হবে। সোহেব বলতেছে ন্যান্ড, ওকে 8-এর বি, 8-এর বি। আচ্ছা, তোমরা যারা ন্যান্ড বলতেছো তারা একটু ডি নাম্বারের দিকে তাকাও। নর যে তোমার দিকে এভাবে তাকিয়ে আছে, তুমি কি তাকে দেখতে পাচ্ছ না? তাহলে 8 নাম্বারের অ্যান্সার আমি একটু চালাকি করে দিয়ে রাখছি যেন পোলাপানি একটু কনফিউজ হয়, তারপরও দেখে কাদের নিজের উপর কনফিডেন্স আছে। 2-1 বলতেছে 2টি, তবে বেশিরভাগ বলতেছে শুধু ন্যান্ড ন্যান্ড। কেন, নর গেট কি সার্বজনীন গেট না? নর গেটও সার্বজনীন গেট। তার মানে অ্যান্সার হচ্ছে এই 2টা। এর পরবর্তী শোন, নিচের কোনটি বিশেষ গেট? বিশেষ গেট মানে স্পেশাল গেট কোনটি? এক্সর গেটটা হচ্ছে আমাদের বিশেষ গেট মানে স্পেশাল গেট। এর পরবর্তীতে 10 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 10 নম্বর প্রশ্নে বলা আছে 3টি ইনপুট ও 2টি আউটপুট বিশিষ্ট সার্কিট। এটা কিন্তু আমরা লাস্টে পড়েছিলাম, তাই না? এটা বলো যে 3টা ইনপুট থাকবে আর 2টা আউটপুট থাকবে। 10 মিনিট ওই তো। 10-এর আনসার কি? ফুল অ্যাডার বলতেছো? ওকে, ভেরি গুড ভেরি গুড। 10-এর সি যারা বলতেছো, সবাইকে মন থেকে ভালোবাসা, সবাইকে মন থেকে ভালোবাসা, নিয়ে যাও ভালোবাসা, ঠিক আছে? যারা অ্যান্সার দিতে পারে, কারণ এটা আজকের ক্লাসে আলোচনা করছি, না পারার তো কোনো কারণ নাই। 3টে ইনপুট, এই যে লাস্ট টপিক, লাস্টে আমরা একটু আগে আর অ্যাডার যখন পড়ছিলাম তখন এই যে এ বি আর একটা হচ্ছে সি আই মানে ক্যারি ইনপুট, আর একটা হচ্ছে সাম আর একটা আবার সি। এটা হচ্ছে দেখো 3টে ইনপুট আর 2টা আউটপুট, এটা আমাদের ফুল অ্যাডারের চিত্র, ঠিক আছে না? তাহলে এটা আমাদের কি ফুল অ্যাডার। এরপর দেখো বুলিয়ান অ্যালজেব্রার প্রতিষ্ঠাকে বলো, বুল সাহেব, তাই না? জর্জ বুল সাহেব। আবার জর্জ বুলিয়ান বলে দিও না, জর্জ বুল। এরপর 12 নম্বর প্রশ্ন যদি দেখি, ডি মর্গানের উপপাদ্য কোনটি? ডি মর্গানের উপপাদ্য আমরা জানি 2টা ছিল। একটা হচ্ছে 2 চলকের, যেহেতু দেওয়া আমরা 2 চলকের গুলাই দেখি। একটা হচ্ছে a প্লাস বি হোল বার সমান হচ্ছে a বার ইন্টু বি বার, আরেকটা হচ্ছে a বি হোল বার সমান হচ্ছে a বার প্লাস বি বার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে এখানে দেখো তো কোনটা আছে, এই যে এটা না, এটা না, এইটা, এইটাও না, এই যে এটা বি নাম্বারটা। দেখো বি নাম্বারটা এটার সাথে মিলে গেছে, a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই বি নাম্বারটা। তো 12 নম্বর শেষ। 13 নম্বর, ডি মর্গানের উপপাদ্য কয়টি? 2টি, মাত্র লিখে দিয়েছি যে 2টা সেটা। এরপর 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। 14 নম্বর প্রশ্ন, কার ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট n? এটা একটু আগে আমি ছক আকারে বুঝাই দিয়েছি। ইনপুট বেশি, কার ইনপুট বেশি? এনকোডারের ইনপুট বেশি। তবে অ্যান্সার হচ্ছে কি এনকোডার। এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রার কোন 2টি পদ্ধতিতে কাজ করে? যোগ আর গুণ। তাহলে কি বি? না, বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ। মানে অ্যান্সার হচ্ছে ডি, বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ আকারে কাজ করে। এরপর দেখো 16 নাম্বার, 1 বিট সংরক্ষণ করতে পারে কে? 1 বিট সংরক্ষণ করতে পারে ফ্লিপ ফ্লপ, সে হচ্ছে 1 বিট সংরক্ষণ করতে পারে। 17 নাম্বার প্রশ্ন, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে কে? এটার অ্যান্সার দাও। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে কে? যারা অ্যান্সার দিচ্ছ, যারা অ্যান্সার দিচ্ছ না তাদেরকে ধন্যবাদ, যারা অ্যান্সার দিচ্ছ তাদেরকে মন থেকে ভালোবাসা। অ্যান্সার দাও না কেন ভাই, অ্যান্সার দাও। ক্লাস করতেছো, রোবটের মতো বসে থাকলে হবে? বলো এটার অ্যান্সার কি? 17 অ্যান্সার সি, 17 অ্যান্সার সি, কিন্তু জাহেদ এইচ মান্না বলতেছে ডি এনকোডার। আচ্ছা, তারপর আর কে? তুবা খাতুন বলতেছে ডিকোডার, মেহেদি হাসান বলতেছে সি, লিমা ইসলাম বলতেছে এনকোডার, শ্রাবণী বলতেছে ডিকোডার, মিষ্টি হৃদয় বলতেছে সি নাম্বার, সঞ্জনা সিমি ডি। কেন ডি বলতেছ? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে হচ্ছে ডিকোডার। এই যে আমাদের এটা যদি কম্পিউটার হয়, এটা যদি কম্পিউটার হয়, এটা যদি তুমি হও, এটাও মনে করো যে তুমি, ঠিক আছে? সো এই যে তোমার ভাষাকে যদি তুমি কম্পিউটারকে বুঝাইতে হয়, তাহলে তুমি এনকোডারের হেল্প নিবা। তার মানে মানুষের ভাষাকে কম্পিউটারকে বুঝায় এনকোডার, আর কম্পিউটারের ভাষাকে যদি মানুষকে বুঝায় তাহলে সেটা হচ্ছে ডিকোডার। তাহলে এখানে বলছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায়, তাহলে ডিকোডার। অ্যান্সার তাহলে কি? ডিকোডার। এরপরে আসো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলা আছে 3 বিটের যোগ করে কে? 3 বিটের যোগ কে করে? 2 বিটের যোগ করে হাফ অ্যাডার, 3 বিটের যোগ করে ফুল অ্যাডার। এরপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 19 নম্বর প্রশ্নে বলা আছে কোন নীতি মেনে চলে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ রূপান্তর করা যায়? যারা ক্লাসের শুরু থেকে যুক্ত ছিল তারা কিন্তু এটার অ্যান্সার দিতে পারবা। কোন নীতি মেনে চলে একটা বৈধ সমীকরণ থেকে আরেকটা বৈধ সমীকরণে রূপান্তর করা যায়? ডি মর্গান,
লজিক, দ্বৈত নীতি, না কোনোটিই না? বল এটার আনসার কি হবে? কোনটা হবে এটার আনসার? কোন নীতি মেনে চলে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণে রূপান্তর করা যায়? কোন নীতি মেনে চলে? ইয়েস, ভেরি গুড অ্যান্সার। সবাই সি বলতেছো, সি বলতেছো, সি বলতেছো। ইয়েস, যারা আজকে শুরু থেকে ক্লাস করতেছো তারা তো অবশ্যই অ্যান্সার দিতে পারতেছো। আর যারা শুরু থেকে ক্লাস করো না তাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করে রাখো এখনই, পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পরে তুমি আবার দেখে নিবা, ঠিক আছে? তাছাড়া পরীক্ষার আগে আবার একটু রিভাইজ দেওয়ার দরকার পড়লে তুমি রিভাইজ দিতে পারবা। যারা ক্লাস করতেছো শুরু থেকে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারতেছো এই ক্লাসে তোমাদের কতটুকু কি কি পড়ানো হয়েছে। তো বুঝতেই পারতেছো এই একটা ক্লাস দেখলে তোমার কনসেপ্টটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য এরকম ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য শেয়ার করে রাখো, এবং শেয়ার করে রাখলে ইনশাল্লাহ পরবর্তী রিভিশন দিতে তোমার সুবিধা হবে। আর যারা এখনো তোমার যেসব ফ্রেন্ডের ক্লাস করে নেন দ্রুত মেনশন দাও, বলো যে এই পাগলা ক্লাস কর, ঠিক আছে? এরপরে দেখো 19 নাম্বার অ্যান্সার হচ্ছে দ্বৈত নীতি। এবং আজকে আমরা 20টা এমসিকিউ করব, লাস্টেরটা অর্গেটের কাজ কি বলো? অর্গেটের কাজ কি এটা বলো, এটা বলে আমরা ছুটি দিয়ে দিব। আর আরেকটা কথা যেটা তোমাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে তোমরা একটা জিনিস মনে রাখবা, যেটা হচ্ছে আমাদের আইসিটি ক্লাসগুলো লাইভে করার চেষ্টা করো, সব ক্লাসে লাইভে করার চেষ্টা করবা, কারণ পরে রেকর্ড ক্লাস দেখে ভালো লাগে না, ঠিক আছে? এটা তুমিও জানো। সো লাইভে ক্লাস করবা। পরবর্তী ক্লাস আমরা অবশ্যই টাইমটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, পেজে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমরা পেজটা দেখে অন টাইমে যুক্ত হবে। এবং ওই যে পোস্টে টাইমটা বলে দেওয়া হবে ওই পোস্টে তোমার ফ্রেন্ডদের মেনশন করে দিবা যে এই ক্লাস করিস, ঠিক আছে? ফ্রেন্ডদের মেনশন করে দিবা। তাছাড়া এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদের ইনবক্সে তুমি শেয়ার করে দিতে পারো, এখানে এই কমেন্টে তুমি এখনো তাদের মেনশন করে দিতে পারো। তোমার যদি ক্লাসটা ভালো লাগে, তোমার যদি মনে হয় তুমি উপকৃত হচ্ছ, তাহলে তোমার ফ্রেন্ডকে মেনশন করে দাও। আর শেয়ার করে তো অবশ্যই তুমি রাখছো, আমি জানি তুমি শেয়ার করে রাখছো। আর পরবর্তী ক্লাসে তোমরা এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করবে, কেন গ আর ঘতে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি আলোচনা করতে পারি নাই আজকে, কারণ তুমি দেখতেই পারছো যে সময় আসলে স্বল্পতার কারণে। তো সেই জন্য তোমাদের জন্য আরেকটা ক্লাস রেখেছি, এই লজিক গেটের জন্যই, এই বুলিয়ান অ্যালজেব্রার জন্যই তোমাদের আরেকটা ক্লাস রেখেছি। সো তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি ভাই তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করবা, অন টাইমে ক্লাসে থাকবা, তাহলে ইনশাল্লাহ সেটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া সব কিছু। ওকে, অর্গেটের কাজকে অর্গেট কি করে সবাই বলতেছে কি? সবাই বলতেছে 20-এর বি, তার মানে অ্যান্সার হচ্ছে 20-এর বি, বুলিয়ান যোগ করে। সো এটা দিয়ে আমাদের আজকে শেষ এমসিকিউ, ঠিক আছে? সো আশা করতেছি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল। তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং অনেকে হয়তো পরে রেকর্ডেড করতেছো, তোমাদেরকেও ধন্যবাদ। আরেকটা কথা, পরীক্ষা কিন্তু চলে আসছে, সময় কিন্তু এখন আর নষ্ট করা যাবে না। সো অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় পড়ালেখা করতে হবে, সিনসিয়ার হতে হবে এখন সময়ের প্রতি, পড়ালেখার প্রতি। পরীক্ষার আগ পর্যন্ত কোনোভাবে সময় নষ্ট করা যাবে না, সময়ের বেস্ট ইউটিলাইজ করতে হবে তোমার এখন, ঠিক আছে? ভালোভাবে পড়ালেখা করো, ভালোভাবে রিভিশন দাও, ক্লাসগুলো ফলো করো, ক্লাসে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই এইভাবে তুমি আইসিটির প্রিপারেশন নাও, তাহলে ইনশাল্লাহ তোমার আইসিটি নিয়ে আর সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।